আচ্ছা, আমাদের প্রথম প্রশ্ন দেখো, নিচে তোমরা দেখতে পাচ্ছ টাইমার আছে, টাইমার আমি চালু করে দেবো, তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবে। 20 সেকেন্ড করে আমি টাইম দেবো, তার বেশি আমি দেবো না, কারণ 20 সেকেন্ডের মধ্যে এগুলো উত্তর দেওয়া যায়। যখন তোমাদের ম্যাথ আসবে আমি মোটামুটি চেষ্টা করবো 30 সেকেন্ড টাইম দেওয়ার, বাট আজকে যা প্রশ্ন আছে 20 সেকেন্ডের মধ্যে অ্যান্সার দেওয়ার কথা। যদি তোমরা আগে দুটো ভিডিও দেখে থাকো তোমাদের জানা আছে হয়তো, স্থিতিস্থাপক সংঘর্ষ এবং অস্থিতিস্থাপক সংঘর্ষ, ইলাস্টিক কলিজন অ্যান্ড ইন ইলাস্টিক কলিজনের উপর দুটো বড় বড় ভিডিও আমি দিয়েছি আগের দুদিনে, ঠিক আছে? সো তাদের ওপরই এমসিকিউ আছে। আর এই ধরনের প্রশ্ন বিগত বছরে রেলওয়ের পিডিএফ খুঁজে দেখে নাও, পেয়ে যাবে, ঠিক আছে? দেখো কী বলেছে, স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক, ঠিক আছে? আচ্ছা, একটু প্রথম প্রশ্ন তো একটু আলোচনা করে দিই ফার্স্ট, তারপর আমি টাইমার চালু করছি, কারণ টাইমার চালু করলে অনেকের অসুবিধা হয়ে যায়। সংঘর্ষের মোট সময় গতিশক্তি সংরক্ষিত থাকে, কাইনেটিক এনার্জি রিমেন কনজার্ভড ইন টোটাল টাইম অফ কলিশন। নেক্সটটা বলেছে সংঘর্ষের মোট সময় স্থিতিশক্তি সংরক্ষিত থাকে, পোটেনশিয়াল এনার্জি রিমেন কনজার্ভড ইন টোটাল টাইম অফ কলিশন। সি বলেছে সংঘর্ষের মোট সময় গতিশক্তি এবং ভরবেগ সংরক্ষিত থাকে, দ্যাট মিন্স কাইনেটিক এনার্জি অ্যান্ড মোমেন্টাম বোথ রিমেন্স কনজার্ভড ইন দ্য টোটাল টাইম অফ দিস কলিশন। অ্যান্ড ডি বলেছে সংঘর্ষের মোট সময় ভরবেগ সংরক্ষিত থাকে, অর্থাৎ মোমেন্টাম রিমেন কনজার্ভড ইন টোটাল টাইম অফ কলিশন। তো তোমাদের কোনটা হবে তোমাদের বার করতে বলেছে, যাদের ইংলিশে যারা কমফোর্টেবল তাদের জন্য আমি ইংলিশটাও বলে দিয়েছি মুখে, ঠিক আছে? চলো টাইমার চালু করে দিচ্ছি, 20 সেকেন্ড স্টার্টস নাও। আচ্ছা, আরেকবার বলছি, কাইনেটিক এনার্জি বলেছে কনজার্ভ থাকে সংঘর্ষের মোট সময়, এবং আমরা কথা বলছি কোনটার ওপর বেস করে কথা বলছি সেটা ইম্পর্ট্যান্ট। আমরা কিন্তু কথা বলছি স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে। স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে নিচের কোনটা সঠিক, এই হচ্ছে আমাদের প্রশ্ন দেওয়া আছে, ঠিক আছে? স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে নিচে কোনটা সঠিক? 20 সেকেন্ড টাইম ওভার। দেখো আমি টাইমার তোমাদের সরিয়ে দিচ্ছি, ইম্পর্ট্যান্ট পয়েন্ট ভালো করে বুঝবে। আগের দিন আমি তোমাদের বলেছিলাম যে স্থিতিস্থাপক সংঘর্ষ কাকে বলা হয়, যে ক্ষেত্রে এটাও বলেছিলাম যে সংঘর্ষ মানে কলিজন, যখনই কথাটা আমার কলিজন আসবে, ঠিক আছে? যখনই কথাটা আমার কলিজন আসবে, যদি কিছু বলা না থাকে বুঝবে ভরবেগ সংরক্ষিত হচ্ছে। যদি কিছু বলা না থাকে তুমি কি বুঝবে? এবার বলা না থাকে বলতে কি স্যার, কী বলা থাকলে বুঝবো যে ভরবেগ সংরক্ষিত হবে না? বলে দেবে যে ভরবেগ পরিবর্তিত হচ্ছে, বলে দেবে ভরবেগ নষ্ট হচ্ছে, ঠিক আছে? এরকম কিছু বলে দেবে, তখন বুঝবে ভরবেগ কনজার্ভড হচ্ছে না সেই কলিশনে। কলিশন মানেই যে ভরবেগ কনজার্ভড হবে এমন নয়। তবে তোমাদের সিলেবাসে মানে ক্লাস এনসিইআরটির যে সিলেবাস আছে তাতে সাধারণত কলিশনের ক্ষেত্রে ভরবেগ সংরক্ষিত হচ্ছে এটাই দেওয়া আছে, তবে লাস্ট পার্টে আছে যেখানে ভরবেগ সংরক্ষিত হচ্ছে না, ঠিক আছে? অস্থিতিস্থাপক সংঘর্ষ পড়ানোর সময় আমি তোমাদের বলেছিলাম যে ফোর্স ইকুয়াল টু আমার হচ্ছে চেঞ্জ ইন মোমেন্টাম বাই চেঞ্জ ইন টাইম, ঠিক আছে? এখন ফোর্স যদি তুমি জিরো ধরো, অর্থাৎ ফোর্স কোনো কিছু লাগছে না, কোনো বল এখানে প্রযুক্ত হচ্ছে না, তার মানে এফ জিরো হয়ে যাচ্ছে। অতএব চেঞ্জ ইন মোমেন্টাম বাই চেঞ্জ ইন টাইম, এই ইকুয়েশানটাকে যদি আমি একটু খাটাই আমি কী পাচ্ছি? জিরো ইকুয়াল টু চেঞ্জ ইন মোমেন্টাম, কারণ এই ডেল্টাটি ওদিকে উঠে গিয়ে জিরো করে দেবে, জিরোর সঙ্গে গুণ হয়ে, সো জিরো হয়ে যাচ্ছে, মানে চেঞ্জ ইন মোমেন্টাম নাথিং, অর্থাৎ জিরো মানে কি কোনো চেঞ্জ হচ্ছে না। সেটা কখন হচ্ছে না? যখন বল কোনো কিছু প্রযুক্ত হচ্ছে না, বল যখন জিরো তখন চেঞ্জ ইন মোমেন্টাম জিরো। কিন্তু এমন কলিশন আছে যেখানে বল প্রযুক্ত হয়, ফলে ভরবেগ তখন আর সংরক্ষিত হয় না। যাক, সেটা আমাদের এখানে ব্যাপার নয়, তবু একবার আমি বলে দিলাম। তো আমাদের ডি আমাদের অপশান এখানে কারেক্ট ইয়ার, কারণ তুমি দেখতেই পাচ্ছ পরিষ্কার সংঘর্ষের মোট সময় ভরবেগ সংরক্ষিত থাকে, পরিষ্কার বলা আছে। তো একটাই অপশানে এটা আছে, এটা আমাদের কারেক্ট হবে, ঠিক আছে? এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। এবার তুমি বলবে স্যার সি কেন কারেক্ট অপশান নয়? আমি তোমাদের বলেছিলাম যে সংঘর্ষের মোট সময় গতিশক্তি এবং ভরবেগ সংরক্ষিত থাকে না। ভরবেগ সারা সময় অর্থাৎ মোট সময় সংরক্ষিত থাকলেও গতিশক্তি সংরক্ষিত থাকে না। আমি তোমাদের বলেছিলাম গতিশক্তি শুরুতে এবং শেষে সংরক্ষিত থাকে, মাঝখানে কমতে পারে বা বাড়তে পারে, সাধারণত কমে যায়। বিটা সেম কারণে, কারণ বি এর স্থিতিশক্তির কোনো ব্যাপারই নেই এখানে, গতিবেগ হচ্ছে তবেই সংঘর্ষ হয়, কোনো একটা চলমান থাকে তবেই সংঘর্ষ হয়, ফলে স্থিতিশক্তির কোনো ব্যাপার এখানে নেই। সো বি তো কেটেই গেল, সি সেম কারণে কেটে গেছে, কারণ গতিশক্তি এখানে আসবে না, যদি বলতে ভরবেগ তাহলে আসতো। আচ্ছা, এ কেন কাটছে? তুমি দেখতে পাচ্ছ এখানে শুধু গতিশক্তির কথা আছে, এই জন্য কেটে যাচ্ছে, কারণ গতিশক্তি পুরো সময় কনজার্ভ থাকে না, এখানে বলেছে মোট সময়। গতিশক্তি শুরুতে এবং শেষে কনজার্ভড হয়, ঠিক আছে? ভরবেগ টোটাল সময়টা ধরে কনজার্ভড হয়, ওই জন্য আমরা বলতে পারি এবিসি কেটে যাচ্ছে, ডি আমাদের এখানে কারেক্ট হচ্ছে। ওকে, আর এর কারণ কি? এর কারণ হচ্ছে নিউটনের সেকেন্ড ল, এইটা নিউটনের সেকেন্ড ল দিয়ে ব্যাখ্যা করা যায়। ওকে, চলো নেক্সট পরের প্রশ্নে। আচ্ছা, পরের অঙ্ক দেখো, মানে পরের প্রশ্ন দেখো, এটা যদিও নিউমেরিক্যালসের প্রশ্ন, যদি অঙ্ক বললাম, নিজের আগে ট্রাই করো। বলে দিচ্ছি একটু স্লাইড একটা তোমাদের হিন্টস দিয়ে দিচ্ছি, এটা কিন্তু রেলওয়ে গ্রুপ ডিতে পড়া প্রশ্ন।
এখানে বলেছে দুটি বল যাদের ভর হচ্ছে যথাক্রমে 2 গ্রাম এবং 6 গ্রাম, তাদের গতিশক্তির অনুপাত যদি 3:1 হয়, তাহলে তাদের রৈখিক ভরবেগের অনুপাত কত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, ঠিক আছে। আমি একটা স্লাইড জিনিস তোমাদের হিন্টস দেবো বললাম, সেই হিন্টসটা আমি তোমাদের দিয়ে দিই। তোমরা অনেকেই জানো না গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক। গতিশক্তি ইংরাজি হচ্ছে কাইনেটিক এনার্জি, কেই, ঠিক আছে। কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হয়, এটা গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক, p²/2m, ঠিক আছে। পি মানে হচ্ছে এখানে ভরবেগ, পি বলতে আমরা এখানে ভরবেগকে বুঝছি, ওকে। এবার নিজেরা ট্রাই করো, এই ফর্মুলা দিয়ে অ্যাপ্লাই করলে এখানে অ্যান্সার পেয়ে যাবে। ক্লিয়ার হলো? এবং এই ফর্মুলাটা আমি আগেও করিয়েছি তোমাদের। আমার যে গতিবিদ্যার যে কাইনেমেটিক্সের যে সিরিজ আছে, গতিবিদ্যা 1, 2, 3, 4 করে 5 থেকে 6টা ভিডিও আছে, তোমাদের 46টা ভিডিওর যে প্লেলিস্ট আছে তার মধ্যে গতিবিদ্যা আছে, সেখানে আমি এটা করিয়েছিলাম, ওকে। সো যা করাবো তা পড়বে। চলো আমি এখানে তোমাদের স্টার্ট করে দিচ্ছি, 20 সেকেন্ড টাইম দেবো। এই ফর্মুলা অনুযায়ী অ্যাপ্লাই করলে তুমি পেয়ে যাবে। এখান থেকে তুমি পি বার করে নাও, পি বার করো, পি বার করে সেটাকে এখানে পুট করো, তুমি অ্যান্সার পেয়ে যাবে, ঠিক আছে। কারণ পি এর ফর্মুলায় কি কেই থাকবে, ঠিক আছে। কেই থেকে যেমন পি এখানে এসছে, তেমন পি থেকে কেই করা যায়, অর্থাৎ ভরবেগ থেকে তুমি গতিবিদ্যার সিরিজ অ্যাপ্লাই করবে, অ্যান্সার পেয়ে যাবে। চলো 20 সেকেন্ড ওভার, আমি করছি, নিজেরা দেখে দাও। আমরা এখান থেকে p² কী লিখতে পারি? এই জায়গা থেকে আমি p² কী লিখতে পারি? আমি p² লিখতে পারি 2m, ঠিক আছে, ইন্টু কেই, ঠিক আছে, 2m ইন্টু কেই, এটা আমি লিখতে পারি, ওকে। আচ্ছা, এবার এখান থেকে আমি p কী লিখতে পারি? রুট ওভার 2m ইন্টু কেই, ওকে। ক্লিয়ার হলো? এখান থেকে আমি যেটা পেলাম সেটা হচ্ছে p এর ভ্যালু আমি পেয়ে গেলাম, ঠিক আছে। আমি ধরে নিচ্ছি যে প্রথম যে বলটা আছে তার মাস ধরে নেওয়ার দরকার নেই, দেওয়াই আছে, তার মাস হচ্ছে 2 গ্রাম, ওকে। আর দ্বিতীয় যে বলটা আছে তার মাস হচ্ছে তোমাদের 6 গ্রাম, ওকে। এখান থেকে আমি কি দেখতে পাচ্ছি? তাহলে প্রথমটার আমার পি কী হবে? প্রথমটার পি হবে আমার রুট ওভার 2 ইন্টু 2, কারণ মাস এখানে এম, এখানে 2, এখানে এম হচ্ছে আমার 6, ওকে। আর ইন্টু কেই, কেই কত আমার এখানে? কেই আমি দেখতে পাচ্ছি প্রথমটার হচ্ছে 3 ইউনিট, তো 3। আচ্ছা, এর সাথে আমার অনুপাত হবে কার? পরেরটার পি আমার কত? রুট ওভার আমার এখানে 2 ইন্টু এম কত? এখানে 6 ইন্টু কেই কত আমার এখানে 1। তো আমি কী দেখতে পাচ্ছি যে এই রুট আমার কেটে বেরিয়ে যাবে, যখন রেশিও হবে তখন এর তলায় এটা বসবে, রুট কেটে বেরিয়ে যাবে, এবং এই দুই আমার কেটে বেরিয়ে যাবে। তো এখানেও আমি দেখতে পাচ্ছি এখান থেকে আমার 6 আসছে, এখান থেকেও আমি দেখতে পাচ্ছি আমার এখানে কী আসছে? 6 আসছে। তো 6:6 মানে 6:6 মানে 1:1, ঠিক আছে। মানে আমার কী হবে এখানে? 1:1। তো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ সি আমার এখানে কারেক্ট অ্যান্সার হবে। আমার কথা বোঝা গেল? দেখো, খুব ভালো প্রশ্ন, কিন্তু দারুণ প্রশ্ন, আমার তো খুব পছন্দের প্রশ্ন এটা। চলো নেক্সট পরেরটায় যাব। আমি মনে করছি আজকের টপ প্রশ্নগুলোর মধ্যে একটা হচ্ছে এটা। চলো পরের প্রশ্নে দেখো, পরের প্রশ্ন। টাইম তোমাদের আমি দেওয়ার আগে একটু প্রশ্নটা পড়ে দিই। ভরবেগের সংরক্ষণ সূত্র দুটি কণার সংঘর্ষের ক্ষেত্রে কার্যকরী তখনই হবে যদি তাদের সংঘর্ষে ব্যয়িত সময় কী হবে? অর্থাৎ তাদের ব্যয়িত সময় খুব অল্প হবে, খুব বেশি হবে, অল্প হবে, বেশি হবে। অ্যাকচুয়ালি এটা রেলওয়ে জেইর প্রশ্ন, 2018 প্রশ্ন। এটা অ্যাকচুয়ালি ইংলিশে কনভার্ট করা, ইংলিশ থেকে বাংলায় কনভার্ট করা। টাইম স্টার্টস নাও। দেখো, আশা করি বুঝতে পারছো যে কী হবে, তোমরা অ্যান্সার দাও। অত্যন্ত অল্প হবে, অত্যন্ত বেশি হবে, অল্প হয়, বেশি হয়, কোনটা এখানে অ্যান্সার হবে? দেখো, ভরবেগের নিত্যতা সূত্র আমাদের কি বলে? যেটা বলে সেটা হচ্ছে যখন দুটো কোণা সংঘর্ষমান আছে, ঠিক আছে, তখন তাদের মধ্যে ভরবেগ প্রথমে যা ছিল, মাঝখানে যখন সংঘর্ষ হচ্ছে তখনও তাই থাকবে, সংঘর্ষের পরেও একই থাকবে। কিন্তু আচ্ছা, টাইম ওভার হয়ে গেছে। কিন্তু সেই সময়টা, অর্থাৎ সংঘর্ষ যখন হচ্ছে সেই সময়টা খুব অল্প হতে হবে। মানে অ্যাকচুয়ালি বলছে যেটা, সেটা হচ্ছে এখানে একটা বল আছে, এটা একটা কিছু গতিবেগে চলছে, আর এদিক থেকে আরেকটা বল আছে, সেও কিছু একটা গতিবেগে এদিকে আসছে, বা দুটো একদিক ওদিক না হয়ে দুটো পরপর হতে পারে। এই জায়গায় সংঘর্ষ হচ্ছে, এবং সংঘর্ষ হওয়ার যে টাইম সেটা ডেল্টা টি হতে হবে। ডেল্টা টি মানে খুব কম সময়, অল্প সময়কেই ডেল্টা টি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তো অ্যান্সার এখানে কী হবে? অত্যন্ত অল্প হতে হবে, অর্থাৎ সংঘর্ষে যে ব্যয়িত সময় খুব অল্প হতে হবে সেটা, ঠিক আছে। দুটো বল, তাদের মধ্যে যে সংঘর্ষ হবে সেটা দেখো, এর মাস সেম হতে পারে,
এর মাসের ডবল হতে পারে, এটা এম এটা 2m হতে পারে। এর ভেলোসিটি ইউ, এর ভেলোসিটি 2u হতে পারে, বা এর ভেলোসিটি ইউ, এর ভেলোসিটি u1, এর ভেলোসিটি u2 হতে পারে, মানে এনিথিং ক্যান বি পসিবল। কিন্তু যখন সংঘর্ষ হবে তখন সময় অত্যন্ত অল্প হতে হবে, তবেই ভরবেগের নিত্যতা সূত্র দুটো কণা সংঘর্ষের ক্ষেত্রে কাজ করে। ওকে, নেক্সট চলো পরের প্রশ্নে। পরের প্রশ্ন কী বলছে, দুটো বলের মুখোমুখি স্থিতিস্থাপক ধাক্কার ক্ষেত্রে, পয়েন্ট টু বি নোটেড, স্থিতিস্থাপক ধাক্কা বলেছে মানে ইলাস্টিক কোলিশন বলেছে, সেক্ষেত্রে কী হবে? টাইম স্টার্টস নাও। প্রতিটি বলের গতিশক্তি সংরক্ষিত হবে, প্রতিটি বলের ভরবেগ সংরক্ষিত হবে, মোট সিস্টেমের ভরবেগ সংরক্ষিত হবে, কোনোটাই নয়। ভেরি ইজি প্রশ্ন। আগের দিন আমি তোমাদের যেদিন আমি ইলাস্টিক কোলিশন করেছিলাম সেখানেই আমি তোমাদের এটা বলে দিয়েছিলাম যে কী হবে, যা হবে সিস্টেমের ওপর হয়, ঠিক আছে, কোনো একটা নির্দিষ্ট কিছুর কোনো কিছুই হয় না, ঠিক আছে। ওকে ওকে, তো অ্যান্সার আমাদের কী হবে আশা করি বুঝতে পারছো, আমি হিন্টস দিয়ে দিয়েছিলাম সিস্টেমের কথাটা বলে, সি আমাদের কারেক্ট হবে। আচ্ছা, এবার এক্সপ্লেনেশন করে দিই। যখন একটা বল আছে সাপোজ ধরো, আর একটা বল আছে সাপোজ ধরো, এই বলটা এইদিকে যাচ্ছে, এই বলটা আমার এদিকে যাচ্ছে, এটা যাচ্ছে আমাদের u1 স্পিডে, এটা যাচ্ছে আমাদের u2 স্পিডে। এর মাস আমি ধরে নিচ্ছি m1, এর মাস আমি ধরে নিচ্ছি u2 m2, ঠিক আছে। তো স্থিতিস্থাপক সংঘর্ষ যখন হয় তখন সিস্টেম বলতে কী বোঝায়, এই দুটোকে একসঙ্গে করলে হয় সিস্টেম। মনে রাখবে যখনই কোনো কিছু সংরক্ষণের কথা বলা হচ্ছে সংঘর্ষের ক্ষেত্রে, তখন টোটাল সিস্টেমের কথা বলা হয়, নাকি কোনো একটা নির্দিষ্ট পার্টিকেলের কথা বলা হয়। পার্টিকেল বলতে কোনটা, এই ফার্স্ট বলটাকে আমরা প্রথম পার্টিকেল এবং সেকেন্ড বলটাকে আমরা দ্বিতীয় পার্টিকেল বলছি, ঠিক আছে। এই বলটা এই বলের দিকে যাচ্ছে, এই বলটা এই বলের দিকে যাচ্ছে। m1 বলটা একটা পার্টিকেল, m2 বলটা একটা পার্টিকেল। এর যে ইন্ডিভিজুয়াল গতিশক্তি সেটা পরিবর্তিত হতে পারে, বা তার ভরবেগ পরিবর্তিত হতে পারে, কিন্তু কারণ তাদের গতি পরিবর্তিত হয়ে যায়, কিন্তু টোটাল সিস্টেমের ভরবেগ কিন্তু রিমেন থাকে। সো সবসময় মনে রাখবে যখনই কিছু বলা হবে তখন মোট সিস্টেমের কথা বলা হবে সংঘর্ষের ক্ষেত্রে, ঠিক আছে, প্রতিটি বলের বা প্রতিটি পার্টিকেলের কিন্তু নয়। এটা ইম্পর্টেন্ট পয়েন্ট। চলো নেক্সট আমরা পরেরটা যাব। আচ্ছা, পরের প্রশ্নটা দেখো, দুটি কণার অস্থিতিস্থাপক, এখানে যেটা বলে দিয়েছে ভালো করে বুঝবে, তোমাদের বলেছে অস্থিতিস্থাপক। তো বলছে দুটি কণার অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে সংঘর্ষের আগে সংঘর্ষের পরে রৈখিক ভরবেগের অনুপাত কী হয়। আমি তোমাদের গতকাল এটা করিয়েছি অস্থিতিস্থাপক সংঘর্ষ, সেখানে আমি তোমাদের বলেছিলাম নিজের আগে টাইম নাও, টাইম স্টার্টস নাও, ঠিক আছে, 10 সেকেন্ড টাইম দেবো এটার ক্ষেত্রে। রৈখিক ভরবেগ কী হয়, ভেরি ইম্পর্টেন্ট, অনলি 10 সেকেন্ড টাইম পাবে এটা বলার জন্য। 1:1 হবে নাকি 1:2 হবে, নাকি দুটি কোণার বেগের উপর নির্ভর করবে, নাকি দুটি কোণার ভরবেগের উপর নির্ভর করবে, ঠিক আছে। দুটি কোণার অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে সংঘর্ষের আগে এবং সংঘর্ষের পরে রৈখিক ভরবেগের অনুপাত কী হয়। একটা জিনিস মাথা রাখবে, যখনই রৈখিক ভরবেগের অনুপাত বলবে কোনো সংঘর্ষের ক্ষেত্রে, আমি একটু আগে কী বললাম, টোটাল সিস্টেমের কথা বলবে, ফুললি মাইন্ডেড টোটাল সিস্টেম, ঠিক আছে। তো একটু আগে আমি কি বললাম, যে টোটাল সিস্টেমে প্রথমে যে পি থাকে, পি ইনিশিয়াল ইকুয়াল টু পি ফাইনাল, ঠিক আছে। অর্থাৎ প্রথমে যা ভরবেগ হয়, পি ইনিশিয়াল মানে কি, ভরবেগ প্রথমে ইকুয়াল টু ভরবেগ শেষে, মানে এটা যদি 1 ইউনিট হয় এটাও 1 ইউনিটই হবে। অর্থাৎ দুটোর যে রেশিও হবে, আমি উপরে লিখে দিচ্ছি, ঠিক আছে, এই পাশে লিখে দিচ্ছি, দুটোর যে রেশিও হবে সেটা হবে 1:1। প্রথমে যা হবে পরে আমাদের কী হবে তাই হবে, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট অপশান। ওকে, খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এখন তোমরা যদি বলো স্যার না চেঞ্জ হবে, দেখো আমি একটা বলে দিই, এইটা হচ্ছে আমার প্রথম বল, এটা হচ্ছে আমার দ্বিতীয় বল, এর হচ্ছে আমাদের u1 স্পিড, এর হচ্ছে u2 স্পিড, এর মাস হচ্ছে আমাদের m1, এর মাস হচ্ছে আমাদের u2 m2। এটা সংঘর্ষের আগে। সংঘর্ষের পরে কি হলো, এর গতিবেগ, ঠিক আছে, এই হয়ে গেছে, দুটো অ্যাড হয়ে যাবে কারণ অস্থিতিস্থাপক সংঘর্ষ বলছে, ঠিক আছে। তাহলে এর মাস m1 ছিল প্লাস এর মাস m2 হয়ে গেছে, আর আমি জানি এরা ভি স্পিডে সাপোজ ধরে এগোচ্ছে, এরা এদিকেই যাচ্ছে এবং ভি স্পিডে এগোচ্ছে, তাহলে ইন্টু ভি। এবার আমি তোমাদের বলেছিলাম যে m1 ইন্টু u1 আর এদিকে হয় m2 ইন্টু u2, এবং এই দুটো প্লাস হয়ে এটা ইকুয়াল হয়ে যায়। তার মানে কি, এদিকে যে আমাদের ভরবেগ আছে, ঠিক আছে, এদিকে যে আমাদের ভরবেগ আছে ভালো করে বুঝবে, ইয়েস, এদিকে আমাদের যে ভরবেগ আছে আর এদিকে আমাদের যে ভরবেগ আছে দুটো ইকুয়াল হয়েছে, কিসের, সিস্টেমের, ভালো করে মাথা রাখবে, কিসের, সিস্টেমের। ওকে, ওই জন্য আমরা বলতে পারি পি ইনিশিয়াল ইকুয়াল টু পি ফাইনাল। ক্লিয়ার হলো? চল নেক্সট পরের প্রশ্ন। একই ধরনের প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে এনসিইআরটিতে আছে, এটা এনসিইআরটির প্রশ্ন। সম উষ্ণতাযুক্ত দুটো বল, মানে সেম টেম্পারেচারে দুটো বল আছে, সংঘর্ষমান হলে নিচের কোনটি সংরক্ষিত হবে। তো সংঘর্ষের কথা বলেছে,
আর আমরা জানি এখানে নেট ফোর্স যেটা বাইরে থেকে লাগছে সেটা ইকুয়াল টু 0। তো 0 মানে আমরা বলতে পারি ডেল্টা পি ইকুয়াল টু 0। যেহেতু ভরবেগের কোনো পরিবর্তন হচ্ছে না, ফলে ভরবেগ একমাত্র এখানে কী হবে, সংরক্ষিত থাকবে। ঠিক আছে, আমি এখানে কোনো টাইম দিলাম না, কারণ এই ধরনের প্রশ্ন আগেও আলোচনা করলাম দু তিনটে, ফলে বুঝতেই পারছো ভরবেগ এখানে পরিবর্তিত হবে, যেটি এনসিইআরটির প্রশ্ন তুলে দিয়েছি। চলো নেক্সট 7 দাগে। আচ্ছা, আমাদের নেক্সট প্রশ্ন দেখো, এটাকে এক্সপ্লেনেশন করার জন্য আমি নেক্সট পেজ নেবো, কারণ এখানে তোমাদের এক্সপ্লেনেশন সম্ভব নয়, জায়গা নেই। বলেছে একটা সিসার বল আছে যেটা একটা দেয়ালে আঘাত করছে এবং নিচে পড়ে যাচ্ছে, অর্থাৎ সিসার বলটা আর বাউন্স ব্যাক করছে না, সোজা নিচে পড়ছে। আরেকটা বলছে আরেকটা বল আছে যেটা কিনা একটা টেনিস বল, সেটাও ওই দেয়ালকে আঘাত করছে, যার ভর এবং গতিবেগ একই, যেটা সিসার বলের ছিল, এবং বিপরীত দিকে ছিটকে আসছে। নিচের কোনটা সত্যি? উভয়ের ভরবেগ আলাদা আলাদা হবে। টেনিস বল অপেক্ষা সিসার বলের ভরবেগের বেশি পরিবর্তন দেখা যাবে। সিসার বল অপেক্ষা টেনিস বলের ভরবেগের বেশি পরিবর্তন দেখা যাবে। উভয়ের ভরবেগের পরিবর্তন বেশি দেখা যাবে। ঠিক আছে, টাইম স্টার্টস নাও। নিজেরা একবার ট্রাই করো, এটাকে আমি তোমাদের 20 সেকেন্ড টাইম দেবো। একটা সিসার বল আছে, আঘাত করছে একটা দেয়ালে, ঢপ করে পড়ে যাচ্ছে, আর এদিক ওদিক হচ্ছে না। ঠিক আছে, এবং একটা টেনিস বল আছে যেটা দেয়ালে আঘাত করছে এবং বিপরীত দিকে ছিটকে আসছে। তো নিচের কোনটা সত্যি? ওকে ওকে 20 সেকেন্ড টাইম তোমাদের ওভার হয়ে গেছে। চলো এটাকে আমি এক্সপ্লেন করে দিচ্ছি। এখানে আমি তোমাদের উত্তরটা বলে দিই। উত্তর হবে তোমাদের সিসার বল অপেক্ষা টেনিস বলের ভরবেগের পরিবর্তন অনেক বেশি হবে। সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। না এটা অ্যান্সার হবে, না এটা অ্যান্সার হবে, এটা তো অ্যান্সার হবেই না প্রথমটা, কারণ ভরবেগ একই হবে, কারণ এদের ভর আর বেগ সমান। ভর আর বেগ যদি সেম হয় তাহলে ভরবেগ তো একই হতেই হবে। আর ডিও আমাদের অ্যান্সার হবে না, কারণ উভয়ের ভরবেগের পরিবর্তন এখানে সেম হবে না। এইখানে যে প্রশ্নটা দিয়েছে এটা কিন্তু না তোমাদের ইনইলাস্টিক কলিজন, না তোমাদের ইলাস্টিক কলিজন, এটা পার্শিয়ালি ইলাস্টিক অ্যান্ড পার্শিয়ালি ইনইলাস্টিক কলিজনের একটা পারফেক্ট এক্সাম্পল। ঠিক আছে, চলো এর এক্সপ্লেনেশনটা করবো। ওকে, অপশানগুলো তুলে দিয়েছি, এক্সপ্লেনেশন করে দিই। দেখো এখানে একটা দেয়াল আছে, এই দেয়ালটা আছে সাপোজ ধরো, ঠিক আছে, আর সেম দেয়ালটাই আমি এদিকে আঁকছি, কারণ দুটো বল আছে, দুটো বলের জন্য ওই সেম দেয়ালটা আমি দুবার এঁকে দিচ্ছি। ঠিক আছে, এই বলটা এখানে একটা সিসার বল আছে যেটা এই দেয়ালে গিয়ে আঘাত করছে এবং নিচে পড়ে যাচ্ছে। ঠিক আছে, আর একটা বল আছে, এটা টেনিস বল আছে, যে এর গায়ে গিয়ে আঘাত করছে এবং সাপোজ ধরো বাউন্স ব্যাক করে ফিরে আসছে। ক্লিয়ার হয়েছে? তো দুটো বল এখানে আছে, বল দুটো আমি এখানেই তোমাদের, এই হচ্ছে আমাদের সিসার বল, সাপোজ ধরো এই হচ্ছে আমাদের সিসার বল। ঠিক আছে, এ ঢপ করে এখানে পড়ে যাচ্ছে, মানে ওখানে লাগছে এবং এখানে পড়ে যাচ্ছে। আর এই হচ্ছে আমাদের টেনিস বল, সাপোজ ধরো এ কিন্তু বাউন্স ব্যাক করে কিন্তু খানিকটা ফিরে আসছে। তো ঠিক আছে, তো তোমাদের যেটা বলছে যে দুটোর যে মাস, এর মাস যদি এম হয় তাহলে এর মাসও আমাদের এম হবে। এটা হচ্ছে আমাদের সীসা। ওকে, এটা হচ্ছে আমাদের টেনিস, টি ফর টেনিস বলে লিখলাম। আর এর যদি বেগ আমাদের ভি হয়, এরও বেগ আমাদের ভি হবে। তাহলে তুমি বলো এদের ভরবেগ কী ছিল? পি ইনিশিয়াল মানে প্রাথমিক ভরবেগ কী ছিল? এম ইন্টু ভি মানে এম ভি। এরও প্রাথমিক ভরবেগ কী ছিল? পি আই, পি ইনিশিয়াল। ঠিক আছে, পি ইনিশিয়াল আমাদের কী হবে? এম ইন্টু ভি মানে এম ভি হবে। ঠিক আছে, ওকে। এবার একটা জিনিস দেখো, এখানে তোমাদের বলছে এম ভি। আচ্ছা, এবার ওকে, এবার দেখো তুমি দেখতে পাচ্ছ এই জায়গায় এর পি ফাইনাল কী হবে, মানে ভরবেগ শেষে কী থাকবে? ফাইনাল মানে পি শেষে, পি মানে ভরবেগ, ভরবেগ শেষে কী হবে আমাদের? দেখো এর ভি তো 0, ওই জন্য এটা এখান থেকে বাউন্স ব্যাক করছে না, ঢপ করে পড়ে যাচ্ছে, কারণ যেহেতু গতিবেগ 0 সেহেতু অভিকর্ষ টানছে এবং টানার ফলে এর নিচের দিকে পড়ে যাচ্ছে। তার মানে এখানে এম ইন্টু 0 মানে এর পি ফাইনাল 0 হয়ে যাবে। ভি এখানে 0, ভালো করে বুঝবে কেন এটা 0 হচ্ছে বলে দিই। এখানেও এম ইন্টু ভি হচ্ছে, এম তো আমাদের থাকবে কারণ ভর তো কোনোদিন 0 হয় না, কিন্তু ভি 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ গতিবেগ 0 হয়ে যাচ্ছে, মানে আমরা পি ফাইনাল কী পাচ্ছি? এক্ষেত্রে 0 পাচ্ছি। ওকে, তোমাদের যাদের একটু ডিস্টিংগুইশ করতে অসুবিধা হচ্ছে তার জন্য একটা লাল ডাক টেনে এখানে আলাদা করে দিচ্ছি ব্যাপারটাকে। ঠিক আছে, জাস্ট ইয়েস, দুটো কেস পারফেক্টলি দেখতে পাচ্ছ। এবার দেখো পরেরটা ক্ষেত্রে কী হচ্ছে আমার, পরেরটা ক্ষেত্রে আমার যেটা হচ্ছে যে এখানে পি ফাইনাল কী হচ্ছে, এখানে পি আই তো আমাদের দেখতেই পাচ্ছ বলে দিয়েছি, কিন্তু এখানে পি ফাইনাল কী হচ্ছে আমাদের? পি ফাইনাল আমাদের এমভি হবে। কেন এমভি হবে? কারণ এ বাউন্স ব্যাক করছে এবং ব্যাক করে ফিরে যাচ্ছে, এ ব্যাক করে ফিরে যাচ্ছে। ঠিক আছে, সো এখানে আমাদের এমভি ছিল, এখানেও আমাদের এমভি হবে। এবার দেখো বিয়োগ যখন আমরা করি, আমরা কি করি? প্রথমটাকে আমরা প্লাসে নেই, যখন আমরা ডান দিকে যাচ্ছি এইটাকে আমরা প্লাসে নিচ্ছি, এখানটাকে আমরা মাইনাসে নেব ভ্যালুগুলোকে, ভ্যালুটাকে ম্যাগনিটিউড বোঝানোর জন্য, সরি ডিরেকশন বোঝানোর জন্য।
এখানে আমরা প্লাসে নেবো, আর এর তো কোনো ম্যাগনিটিউড আসবেই না, কারণ জিরো। তো এখান থেকে আমরা কি পাচ্ছি, ভরবেগের পরিবর্তন কি করে পাবো, পি ফাইনাল থেকে পি ইনিশিয়ালকে বিয়োগ করতে হয়। তো পি ফাইনাল আমাদের কত, জিরো, পি ইনিশিয়াল কত আমাদের এমভি, অর্থাৎ ভরবেগ শেষে যা তার থেকে ভরবেগ শুরুতে যা ছিল সেটা বিয়োগ করে দেখতে হয়, তাহলেই বোঝা যায় কতটা পরিবর্তন হয়েছে। তা আমরা দেখতে পাচ্ছি ভরবেগের পরিবর্তন সীসার বলের ক্ষেত্রে কত, মাইনাস এমভি। মাইনাস ডিরেকশন বোঝাচ্ছে, জাস্ট আর কিছু না, কে কার থেকে কতটা বেশি সেটা এম আর ভি এর যে ভ্যালু সেটা দিয়ে বোঝা যায়। আচ্ছা, এক্ষেত্রে আমরা তাই করব, পি ফাইনাল থেকে, ঠিক আছে, পি ফাইনাল থেকে পি ইনিশিয়ালকে আমরা বিয়োগ করে দেবো। তো পি ফাইনাল কত আমাদের, মাইনাস এমভি, আর পি ইনিশিয়াল কত আমাদের, প্লাস এমভি। ঠিক আছে, এটাকে যখন আমরা করব আমরা কি পাবো, মাইনাস 2 এমভি পাচ্ছি। তো দেখো কারটা বেশি হচ্ছে, তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এর 2 এমভি আছে, অর্থাৎ এর এমভি আছে আর এর 2 এমভি আছে, মানে এর যা মান, এর মান তার দ্বিগুণ। ভালো করে বুঝবে, আমি বারবার বলছি, এই যে মাইনাস আর এই যে মাইনাস আছে, এই মাইনাস মাইনাস দিয়ে গুলাবে না, ভাববে না যে এটা অনেক বেশি এটার থেকে, অ্যাকচুয়ালি তা নয়, কিন্তু এই মাইনাস সাইনটা বেগের যে দিক সেটা বোঝাচ্ছে। ওকে, মাইনাস সাইনটার কিচ্ছু বোঝাচ্ছে না, মাইনাস সাইনটা জাস্ট বেগের দিক বোঝাচ্ছে, ডিরেকশন বোঝাচ্ছে। আমরা জানি ভরবেগ একটা ভেক্টর রাশি, অর্থাৎ এর মান এবং দিক দুটোই আছে, কিন্তু কার ক্ষেত্রে ভরবেগের পরিবর্তন বেশি সেটা ভরবেগের মান দিয়ে বোঝা যায়, ডিরেকশন দিয়ে নয়। এই যে নেগেটিভ সাইন, পয়েন্ট টু বি নোটেড, দিস ইজ নেগেটিভ সাইন, এই নেগেটিভ সাইন অনলি ইন্ডিকেটস দ্য ডিরেকশন, নট দ্য ম্যাগনিটিউড। ম্যাগনিটিউড বোঝাচ্ছে এই শুধু এমভিটুকু, এর এমভি আর এর এমভি হচ্ছে ডবল, ফলে এর থেকে যেহেতু এটা ডবল, ফলে আমরা বলতে পারি টেনিস বলের ক্ষেত্রে ভরবেগের পরিবর্তন বেশি হবে। তো প্রুভ করে দেখালাম যে এখানে অ্যান্সারটা তোমাদের কী হবে। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। এবং এখানে আমরা যে ফর্মুলা ইউজ করলাম সেটা জাস্ট কিছু না, প্রথমে যা ভরবেগ ছিল সেটাকে আমরা বিয়োগ দিলাম শেষে যা ভরবেগ আছে তার থেকে, অর্থাৎ ভরবেগ ফাইনাল মাইনাস ভরবেগ ইনিশিয়াল। পি বলতে ভরবেগকে বোঝায়, যাদের মাথায় ঢুকছে না যে পি বলতে আপনি কী বোঝাচ্ছেন, আমি বারবার বলছি, পি বলতে ভরবেগকে বোঝায়। ভরবেগ বলতে কী বোঝায়, ভর ইন্টু বেগ, ওই জন্য আমি বারবার এম ইন্টু ভি লিখছি। এম মানে ভর মানে মাস, ভি মানে ভেলোসিটি মানে গতিবেগ। ওকে, দ্রুতি নয় কিন্তু, স্পিড নয় কিন্তু, গতিবেগ, আমি বারবার বলছি, কারণ এগুলোই তোমরা গোলাবে এক্স্যাক্টলি। ওকে, চলো নেক্সট 8 নম্বর দাগে চলো। দেখো, একটা কঠিন প্রশ্নের পর একটা সোজা প্রশ্ন রেখেছি, একদম ইজি প্রশ্ন, নিজেরা অ্যান্সার দাও, 10 সেকেন্ড টাইম পাবে। নিচের কোনটি সম্পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষের পুনরুদ্ধারের সহগ? পুনরুদ্ধারের সহগ বলতে কী বোঝায়, কোফিশিয়েন্ট অফ রেস্টিটিউশন। 10 সেকেন্ড ওভার। ওকে, দেখো অ্যান্সার আমাদের কী হবে আমরা জানি, আমি তোমাদের বলেছিলাম, আবারও বলে দিচ্ছি, ই মানে রেস্টিটিউশন অফ কোফিশিয়েন্ট, যেটা কিনা এলাস্টিক কলিজন বা স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে হয় তোমাদের 1, ঠিক আছে, কিন্তু ই এর মান ইন ইলাস্টিক কলিজনের ক্ষেত্রে তোমাদের হয়ে যায় 0, ঠিক আছে, যেটা দিয়ে একটু পরে প্রশ্ন আছে হয়তো। আর ই এর মান যদি 1 থেকে, অ্যাকচুয়ালি 0 থেকে 1-এর মাঝখানে থাকে, কারণ প্রথমে 0 আসে, অ্যাকচুয়ালি 0 থেকে 1-এর মাঝখানে থাকে, তাহলে বুঝতে হবে সেটা পার্শিয়ালি ইলাস্টিক অর পার্শিয়ালি ইন ইলাস্টিক। আমার কথা বোঝা যাচ্ছে? তো এখানে অর্থাৎ আপেক্ষিকভাবে আংশিকভাবে স্থিতিস্থাপক বা আংশিকভাবে অস্থিতিস্থাপক, তখন আমাদের ভ্যালু কোনটা হয়, এইটা আমাদের ভ্যালু দেয়। ওকে, এখানে অ্যান্সার আমাদের কী হবে বুঝতেই পারছো, পুনরুদ্ধারের সহগ বা ই এর যে ভ্যালু ইংলিশে হয় কোফিশিয়েন্ট অফ রেস্টিটিউশন, তার যে ভ্যালু হবে সেটা হবে আমাদের ই। দিস ইজ দ্য কারেক্ট অপশন। চলো নেক্সট পরেরটা। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। বলছে একটি ধাতুর বল যার 32 মিটার উচ্চতা থেকে যাকে ফেলা হচ্ছে একটা স্টিল প্লেটের ওপর পড়ছে, যদি পুনরুদ্ধারের সহগ 0.5 হয়, তাহলে দ্বিতীয়বার ছিটকে ওঠার সময় বলটি কতটা উচ্চতায় উঠবে? এই প্রশ্নটাকে আমি টাইম দিচ্ছি না, ডিরেক্টলি তোমাদের বলে দিচ্ছি। একটা বল আছে, এই বলটা একটা স্টিল প্লেটের ওপর পড়ছে, ঠিক আছে, একটা স্টিল প্লেট আছে, সাপোজ ধরো এখানে, ঠিক আছে, এই স্টিল প্লেট একটু মোটাই হয়, এই স্টিল প্লেটের ওপর সাপোজ ধরো পড়ছে, এবং পড়ে কী করছে, এ রিবাউন্স করছে, মানে ব্যাক করে ওপরে উঠছে, আবার ড্রপ মারছে এবং আবার ওপরে উঠছে, ঠিক আছে। তোমাকে জিজ্ঞেস করেছে এই যে দ্বিতীয়বার, প্রথমবার হচ্ছে আমাদের 1, এইটা হচ্ছে আমাদের, আচ্ছা এটা আমাদের প্রথমবার নয়, রিয়েলি সরি, কারণ এটা এখানে ছিল, এই যে ইনিশিয়াল প্রথমে এখানেই ছিল, তো এটা বাউন্স করেনি, এই প্রথমবার বাউন্স করলো, এই দ্বিতীয়বার বাউন্স করলো, তাহলে টোটাল বাউন্স কত করেছে, দ্বিতীয় দুবার, তো আমরা এটাকে n=2 ধরবো, ঠিক আছে। এবার এখানে যে ফর্মুলা কাজ করে সেটা বলে দিই, ইনিশিয়াল হাইট যেটা কিনা আমাদের 32 মিটার ইন্টু ই আমাদের কত 0.5, তার মাথায় 2n,
এই হচ্ছে আমাদের ফর্মুলা কাজ করে। এন এর ভ্যালু এখানে 2, এখানে ফর্মুলায় আমাদের 2 আছে আর এন এর ভ্যালু এখানে 2, তো 32 ইন্টু ই কত আমাদের 0.5 আর ইন্টু 2 ইন্টু 2, ঠিক আছে। অর্থাৎ এখানে কি হচ্ছে 32 ইন্টু 0.5 মাথায় 4, এই হচ্ছে আমাদের সলভ করলে অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে বেসিক্যালি কী হচ্ছে এখানে 32 ইন্টু 4 বার হাফ হচ্ছে, কারণ 0.5 মানে হাফ ইন্টু তোমাদের হাফ ইন্টু হাফ। এখান থেকে আমি অ্যান্সার কী পাচ্ছি, অর্থাৎ 32 দিয়ে 2কে কাটলে হচ্ছে তোমাদের 16, 16কে 2কে কাটলে হচ্ছে তোমাদের 8, 8কে 2কে কাটলে হচ্ছে তোমাদের 4, 4কে 2 দিয়ে কাটলে হচ্ছে তোমাদের 2, তো অ্যান্সার আমাদের কী হবে 2 মিটার। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। ফর্মুলা কী বললাম, ইনিশিয়াল হাইট যেটা আছে এইটা হচ্ছে আমাদের ফর্মুলা, ওকে, দিস ইজ দ্য ফর্মুলা। ইনিশিয়াল হাইট যেটা আছে মানে 32 ইন্টু e⁻²n, ঠিক আছে। এই ফর্মুলা অ্যাপ্লাই করলে এই অ্যান্সারটা তোমরা পেয়ে যাবে। এটা এখনও রেলের পরীক্ষা পড়েনি, বাট পড়তে পারে, এটা এনসিইআরটির প্রশ্ন, ওই জন্য তোমাদের দিয়ে দিয়েছি, ঠিক আছে। চলো নেক্সট পরের প্রশ্ন। আচ্ছা 10 দাগের প্রশ্ন দেখো, চলো টাইম আমি স্টার্ট করে দিলাম। নিচের কোনটা সঠিক, 20 সেকেন্ড টাইম পাবে, নিজের আগে ট্রাই করো। ঠিক আছে, নিজের আগে ট্রাই করো। নিচের কোনটি সম্পূর্ণভাবে অস্থিতিস্থাপক সংঘর্ষ, অর্থাৎ ইনইলাস্টিক কলিশন নিচের কোনটা। টাইম আপ, 20 সেকেন্ড। একই ভরে দুটি বল একে অপরকে আঘাত করলো, ঠিক আছে, চলো আরও 10 সেকেন্ড দিচ্ছি, চলো 15 সেকেন্ড দিচ্ছি, চলো আরও 15 সেকেন্ড দিচ্ছি, চলো 5 সেকেন্ড বাকি, ট্রাই করতে হবে, চলো আপ। একই ভরে দুটি বল একে অপরকে আঘাত করলো এবং ছিটকে গেল একে অপরের বিপরীত দিকে, মানে কন্ডিশনটা কেমন হচ্ছে বলে দিচ্ছি। দুটো বল আছে, ঠিক আছে, দুটো বল একে অপরকে আঘাত করছে এবং বিপরীত দিকে ছিটকে যাচ্ছে। যদি বিপরীত দিকে দুটো বল ছিটকে যায় তার মানে সেটা কোন সংঘর্ষ, ইলাস্টিক কলিশন, যার বাংলা হচ্ছে তোমাদের স্থিতিস্থাপক সংঘর্ষ। কারণ আমি তোমাদের বলেছিলাম যে অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রেই দুটো বস্তু কী হয়, সংঘর্ষমান বা কলিশন যাদের মধ্যে হচ্ছে সেটা তারা একে অপরের সাথে যুক্ত হয়ে যায়, একটা ভর কেন্দ্রক হিসাবে বা সেন্টার অফ মাস হিসাবে এগিয়ে যায়। সেরকম কিছু কি এখানে আছে? পরেরটা দেখো, বলছে দুটো বল একে অপরকে আঘাত করছে যাদের ভর একটা অপরটা দ্বিগুণ এবং একে অপরকে আঘাত করলে একই সাথে এগিয়ে গেল। অর্থাৎ দুটো বল তারা কি করছে, তাহলে একই সাথে সাপোজ ধরে এদিকে এগিয়ে যাচ্ছে। তো তুমি দেখতে পাচ্ছ এখানে একই সাথে কথাটা রয়েছে, তার মানে এটাই আমাদের অ্যান্সার হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি ইনইলাস্টিক কলিশন হচ্ছে, তো অ্যান্সার আমাদের কোনটা হবে, বি আমাদের অ্যান্সার হবে। বাকিগুলো দেখার দরকার নেই, ঠিক আছে, কারণ নান অফ দিস আছে আর কোথাও দুটো অপশানকে রাইট করা নেই, তার মানে আমাদের বি আমাদের কারেক্ট অ্যান্সার হবে। ওকে, চলো নেক্সট পরের প্রশ্নে। পরের প্রশ্নটা সোজা প্রশ্ন, 10 সেকেন্ড টাইম দিলাম। সম্পূর্ণভাবে অস্থিতিস্থাপক সংঘর্ষের পুনরুদ্ধারের সহগ কোনটি? আগেরবার স্থিতিস্থাপক ছিল, এবারে অস্থিতিস্থাপক জিজ্ঞেস করেছে। চলো 15 সেকেন্ড আমি দিচ্ছি। ওকে, টাইম আপ। অ্যান্সার তোমাদের কী হবে বুঝতেই পারছো, অ্যান্সার তোমাদের হবে 0। একটু আগেই বলেছি এর মান অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে আমার কী হয়, 0 হয়। আচ্ছা ইকুয়াল টু কি, চলো এদিকে আমাদের এমসিকিউতে আছে, তখন আলোচনা করব। পরের প্রশ্ন চলো। আচ্ছা পরের প্রশ্ন দেখো কি বলছে, বলছে নিচের কোনটি সম্পূর্ণরূপে অস্থিতিস্থাপক সংঘর্ষ নয়। এখানে কিন্তু প্রশ্নতে বলেছে কোনটি অস্থিতিস্থাপক সংঘর্ষ নয়, এটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আমি এর উপরে একটা কাজটা রেখেও দিচ্ছি, ঠিক আছে, নিজেরা একবার ট্রাই করো। তোমাদের টাইম সেটা দেওয়া হয়েছে, 20 সেকেন্ড টাইম তোমরা পাবে। প্রোটনের ইলেকট্রন আকর্ষণ, একজন ব্যক্তির 10 ফুট উপর থেকে জাম্পিং প্যাডের উপর লম্ফন, দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ, একটি বুলেটের একটি বালির ব্যাগের মধ্যে সংঘর্ষ। ঠিক আছে, নিজে একবার ট্রাই করো। 20 সেকেন্ড ইজ গোয়িং টু ওভার। ওকে, 20 সেকেন্ড ইজ ওভার। নাও হোয়াট উইল বি দ্য অ্যান্সার, হোয়াট উইল বি দ্য কারেক্ট অ্যান্সার? দেখো প্রোটনের ইলেকট্রনের সঙ্গে আকর্ষণ, তুমি দেখতেই পাচ্ছ যে প্রোটন ইলেকট্রনকে যখন আকর্ষণ করে, এই সাপোজ ধরো প্রোটনের চার্জ প্লাস, ইলেকট্রন হচ্ছে নেগেটিভ হচ্ছে এই, তার মানে একে অপরকে কী করবে, আকর্ষণ করবে, তারা একে অপরকে ধরে রাখবে। তো দিস ইজ দ্য এ। এবার যখন তারা একে অপরকে ধরে রাখে তখন সেটা অস্থিতিস্থাপক সংঘর্ষ ডেফিনেটলি। সো দিস ইজ অস্থিতিস্থাপক সংঘর্ষ। কিন্তু এখানে বলেছে কোনটা নয়, সেই জন্য আমাদের অপশান এ কেটে যাবে। পয়েন্ট টু বি নোটেড, অপশান এ কেন কাটবে, কারণ এখানে বলেছে কোনটা অস্থিতিস্থাপক সংঘর্ষ নয়, এটা বলেছে। প্রশ্ন বিতে দেখো বলেছে একজন ব্যক্তি আছে যে জাম্পিং প্যাডের ওপর লম্ফমান, ঠিক আছে, যে জাম্পিং প্যাডের ওপর কী করছে, লাফাচ্ছে। তো তুমি একটা জিনিস ভাবো, জাম্পিং প্যাডের ওপর যখন কোনো জিনিস লাফাবে
তখন সে তো ছিটকে আবার উপরে উঠবে, যে গতিবেগে সে আসছে তার কিছুটা গতিবেগে সে তো উপরে উঠবেই। তার মানে তুমি দেখতে পাচ্ছ সংঘর্ষের পর দুটো কোণা আলাদা হয়ে যাচ্ছে। যখনই কোনো জিনিস আলাদা হয় তখন তাকে আমরা কি বলি, ইলাস্টিক কলিজন বলি। তাই এখানে বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, কারণ এটা ইলাস্টিক কলিজনের একটা পার্ট। দেখো সিতে আমরা দেখতে পাচ্ছি দুটো গাড়ি একে অপরের সঙ্গে, এটা আর বলার অপেক্ষা রাখে না, যখন দুটো গাড়ি একে অপরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষমান হয় তখন কী অবস্থা হয়, গাড়ি দুটোর এরকম একটা অবস্থা হয়, পজিশন হয়। তো আশা করি বুঝতে পারছো যে এখানে ডেফিনেটলি এটা একটা ইলাস্টিক কলিজন নয়, এটা ইনইলাস্টিক কলিজন। কেন ইনইলাস্টিক কলিজন? কারণ দেখতে পাচ্ছ দুটো গাড়ি একে অপরের সঙ্গে যখন গুঁতো খাবে তখন গাড়ি দুটোর মধ্যে একটা ব্যাপক সংঘর্ষ হবে এবং দুটো গাড়ি একসঙ্গে জয়েন্ট হয়ে যাবে, ফলে সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, হতে পারে না এখানে। ওকে, নেক্সট হচ্ছে ডি। ডি হচ্ছে বুলেটে একটা ব্যাগ আছে, স্যান্ড ব্যাগ আছে, ঠিক আছে, তার মধ্যে একটা বুলেট এর মধ্যে গেঁথে গেছে, ঠিক আছে। তা বুলেট যখন গাঁথবে তখন ডেফিনেটলি সেটা বেরোবে না, যখন সেটা বেরোবে না তখন ডেফিনেটলি এটা কী হবে, এটা একটা ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, হতে পারে না, ঠিক আছে। আমাদের মোস্ট প্রবাবল অ্যান্সার কোনটা হবে, বি আমাদের কারেক্ট অ্যান্সার হবে। একটা বুলেটের একটা বালির ব্যাগের মধ্যে সংঘর্ষ, আশা করি বুঝতে পারছো। সো এখানে বি উইল বি দ্য মোস্ট কারেক্ট অর অ্যাকিউরেট অ্যান্সার। তুমি বলতে পারবে স্যার সিতে তো দুটো গাড়ি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে এদিক ওদিক উড়ে যেতে পারে, ডিতেও তো তাই হতে পারে, বুলেট ব্যাগকে ভেদ করে বেরিয়ে যেতে পারে, দুটোই হতে পারে, কিন্তু আমরা এখানে যে চারটে অপশান দেখতে পাচ্ছি তার মধ্যে সব থেকে কোনটা কাছাকাছি যাচ্ছে, বি যাচ্ছে, তো বি এখানে কারেক্ট অ্যান্সার হবে। ওকে, চলো নেক্সট আমরা 13 থেকে যাব। আচ্ছা, আমাদের পরের প্রশ্ন দেখো, বলেছে ভি গতিবেগে চলন্ত একটি বস্তুর দ্বিগুণ ভরের একটি স্থির বস্তুর সাথে আঘাতপ্রাপ্ত হলো, তো সমগ্র সিস্টেমের অন্তিম গতিবেগ কত হবে যদি বস্তু দুটি একে অপরের সাথে আটকে যায়। ওকে, টাইম স্টার্টস নাও। 20 সেকেন্ড টাইম তোমরা পাবে। দুটো বস্তু আছে, একটা স্থির আছে আর একটা কী আছে, একটা চলমান আছে। চলমান বস্তুর থেকে স্থির বস্তুর যে ভর সেটা দ্বিগুণ, একটার ভর এম হলে একটার ভর 2m হবে। প্রথমটার ভরবেগ বার করো, দ্বিতীয়টার ভরবেগ বার করো, দুটোকে অ্যাটাচ করে পরেরটার সঙ্গে ইকুয়াল করে দাও, অ্যান্সার পেয়ে যাবে। ওকে, টাইম ইজ ওভার। চলো কী বলেছে দেখো, বলেছে আমি একটু এঁকে তোমাদের দেখাই, আমি যেরকম করে আঁকি তোমরা একটু এঁকে করবে, সুবিধা হবে। এ একটা বস্তু আছে যার মাস হচ্ছে, আমি ধরে নিচ্ছি এম, এবং যার গতিবেগ হচ্ছে তোমাদের ভি। ওকে, আর একটা বস্তু আছে যেটা এখানে স্থির অবস্থায় আছে, তো 0 মিটার/সেকেন্ড গতিবেগে আছে, এবং এর মাস হচ্ছে তোমাদের 2m। তাহলে এর থেকে আমি এর ভরবেগ কী পাবো, mv পাবো, আর এর ভরবেগ কী পাবো, 2m × 0 মানে 0 পাবো। তো mv + 0 ইকুয়াল টু, এখানে বলেছে দুটো মাস একসাথে জুড়ে গেছে, এর হচ্ছে m, এর হচ্ছে 2m, সংঘর্ষ পরে তাই হয়েছে। তাহলে এর গতিশক্তি কত, ধরে নিচ্ছি ইউ, এর গতিশক্তি না, গতিবেগ ধরে নিচ্ছি ইউ। এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে mv ইকুয়াল টু আমাদের হচ্ছে 3mu, ঠিক আছে। mv ইকুয়াল টু কী হচ্ছে, 3mu হচ্ছে। আচ্ছা, তো এখান থেকে আমরা বেসিক্যালি যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে এই m আমাদের কেটে বেরিয়ে যাচ্ছে, ইউ এর ভ্যালু আমাদের কি আসছে, v/3 ইকুয়াল টু আমাদের ইউ। তাহলে তোমাদের অন্তিম গতিবেগ আমরা কি ধরেছিলাম, ইউ ধরেছিলাম, দিস ইজ আওয়ার অন্তিম গতিবেগ, ফাইনাল ভেলোসিটি, ঠিক আছে, এফ ভি বলে লিখলাম ফাইনাল ভেলোসিটি, আর ফাইনাল ভেলোসিটি আমাদের কত হয়েছে, v/3 হয়েছে। তো দ্যাট মিনস অ্যান্সার আমাদের ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। দেখো একদম মুখে এটা তোমরা ভাবছো 20 সেকেন্ডে উত্তর করা যায় না, বাট দেখো 20 সেকেন্ডে উত্তর কিন্তু হয়ে যাচ্ছে। ওকে, ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট পরের প্রশ্নে আমরা যাব। 14 দাগ দেখো কি বলেছে, একটি বল 10 মিটার উপর থেকে একটি বালির পাত্রে ফেলা হলো একটি বলকে, এবং 1 মিটার গভীরে গেঁথে গেল এবং থেমে গেল, এক্ষেত্রে কি হবে? কেবলমাত্র ভরবেগ সংরক্ষিত হবে, কেবলমাত্র গতিশক্তি সংরক্ষিত হবে, ভরবেগ এবং গতিশক্তি দুটোই সংরক্ষিত হবে, ভরবেগ এবং গতিশক্তির কোনোটাই সংরক্ষিত হবে না। টাইম স্টার্টস নাও। এক্ষেত্রে আমি তোমাদের 10 সেকেন্ড টাইম দিচ্ছি, আচ্ছা 15 সেকেন্ড টাইম দিচ্ছি, চলো করো, কী হবে বলো। একটা বল আছে, বালির পাত্রে ফেলা হচ্ছে এবং গেঁথে যাচ্ছে, ঠিক আছে। চলো 20 সেকেন্ড টাইম দিচ্ছি, চলো করো নিজেরা। চলো 25 সেকেন্ড টাইম দিচ্ছি, নিজেরা করো। আর নয়, ঠিক আছে, আর নয়। দেখো কী বলেছে, একটি বল আছে, বলটা একটা বালির পাত্রে ফেলা হচ্ছে, এখানে একটা পাত্র আছে, ঠিক আছে। সাপোজ ধরো যে পাত্রে অনেকটা বালি আছে, ওকে, একটা বলকে এই পাত্রের মধ্যে কি করা হচ্ছে, ড্রপ করা হচ্ছে, এবং বলটা কি করছে, এই পাত্রের মধ্যে খানিকটা গেঁথে যাচ্ছে। সাপোজ ধরো এই পজিশনে কোথাও গেঁথে গেছে, ঠিক আছে। বালি তো আছে, এর ভর্তি বালি আছে, এবং বালি ভর্তি থাকার ফলে কী হয়েছে, বলটা যখন ভেতরে ঢুকছে তখন এটা 1 মিটার পর্যন্ত গেঁথে গেছে, ঠিক আছে। তোমাকে জিজ্ঞেস করেছে যে, এবং থেমে যাচ্ছে বলটা যে এই বালি পাত্রে ফুটো করে নিচে চলে আসছে তা নয়, থেমে যাচ্ছে। তো তোমাকে বলেছে যে কেবলমাত্র কোনটা সংরক্ষিত হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ এখানে বল
এবং পাত্রের মধ্যে যে বালি সেটা একে অপরের সঙ্গে সেঁটে গেছে বা আটকে গেছে। দুটো জিনিস যখন একে অপরের সাথে আটকে যাচ্ছে তখন সেটা কি হয়, আমি তোমাদের বলেছিলাম ইনইলাস্টিক কলিজন হয়। তার মানে ডেফিনেটলি এখানে ইনইলাস্টিক কলিজনই হচ্ছে। ঠিক আছে, এখানে কি হচ্ছে, ইনইলাস্টিক কলিজন হচ্ছে। INE মানে ইনইলাস্টিক, আর কোর্স সি মানে কলিজন, ইনইলাস্টিক কলিজন হচ্ছে। আর ইনইলাস্টিক কলিজনের সময় আমরা জানি মোমেন্টাম অনলি কনজার্ভড হয়। ঠিক আছে, আমরা কি জানি যে অনলি মোমেন্টাম কনজার্ভড হয়, বা যদি খুব ভালো করে লেখো তাহলে মানে একটু তোমাদের মতো করে লিখি তাহলে ভরবেগ কনজার্ভড হয়, কিন্তু কাইনেটিক এনার্জি কনজার্ভড হয় না। ঠিক আছে, কাইনেটিক এনার্জি আস্তে আস্তে কী হয়, কমতে থাকে। দ্যাট মিনস অ্যান্সার এখানে কী হবে, কেবলমাত্র গতিশক্তি এখানে কেবলমাত্র ভরবেগ এখানে সংরক্ষিত হয়। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট পরের প্রশ্ন দেখো কী বলেছে। এম ভরের একটি বস্তু স্থির গতিবেগ ভি নিয়ে চলছে এবং অপর একটি বস্তু যার ভর এবং গতিবেগ একই সেটি বিপরীত দিক থেকে চলছে। তারা মুখোমুখি সংঘর্ষ মান হলো একটি অপরটির সাথে আটকে গেল। মিলিত বস্তুর গতি কত হবে সংঘর্ষের পরে, অর্থাৎ হোয়াট উইল বি দ্য ভেলোসিটি আফটার দ্য কলিশন। ওকে, অ্যান অবজেক্ট where there will be the mass of m and velocity is v, and another object where there will be the same velocity and mass, they collided head on and they attached with each other, and what will be the velocity after collision. This is in English version. Okay, chalo let's try. Here will be your timer. তো তুমি দেখতে পাচ্ছ এখানে টাইম চলছে, তোমরা নিজে একবার ট্রাই করে দেখো অ্যান্সার আমাদের এখানে কোনটা হতে পারে। ওকে, নিজেরা একবার ট্রাই করো, কারণ ট্রাই না করলে অসুবিধা হতে পারে। ওকে, নিজের একবার ট্রাই করো। টাইম ইজ গোয়িং টু ওভার। ওকে, তো অ্যান্সার এখানে কী হবে, দেখো একটা বস্তু আছে যার মাস হচ্ছে m। ঠিক আছে, আমি ভেলোসিটি সাপোজ ধরে নিচ্ছি ইউ। হ্যাঁ, আর একটা বস্তু আছে যার মাসও আমরা জানি m, কারণ একই ভর এবং একই গতিবেগ, এবং যার তোমাদের গতিবেগ হচ্ছে u। এবার এ যেহেতু এদিকে যাচ্ছে এরটাকে আমি প্লাসে নেবো, এই যেহেতু এদিকে আসছে এরটাকে আমি মাইনাসে নেবো। তো এখানে বেসিক্যালি কী হচ্ছে, এর থেকে আমরা কী পাচ্ছি, এর ভরবেগ কী পাচ্ছি mu, মাইনাস এর ভরবেগ কী পাচ্ছি mu। দুটোই ভরবেগ mu হবে, এ হচ্ছে টোটাল ভরবেগ হবে। এবার তুমি বললো স্যার মাইনাস কেন নিলেন, কারণ অ্যাকচুয়ালি এখানে প্লাস আছে কিন্তু এই muটা তো মাইনাসে আছে। ঠিক আছে, সো বেসিক্যালি এখান থেকে আমরা যেটা পাবো, আমি যদি ইকুয়াল টু দিয়ে লিখি তাহলে আমরা কী পাবো, mu মাইনাস mu পাবো। ঠিক আছে, এই আমরা পাবো। ওকে, এটাকে আমি ডিরেক্টলি লিখেছিলাম। এবার এদিকে ইকুয়াল টু আমাদের কী হবে, m প্লাস m হবে, কারণ দুটোর ভর সেম, কিন্তু গতিবেগ আমরা এখানে v ধরে নেবো। ঠিক আছে, তাহলে এখানে বেসিক্যালি আমরা কী পাবো, 2m/v। এবার আমরা ক্লিয়ারলি দেখো একটা জিনিস দেখতে পাচ্ছি, এই mu কেটে বেরিয়ে যাচ্ছে, তার মানে 0 = 2mv। সো v এর ভ্যালু আমরা এখান থেকে কী পাবো, 0। অতএব দুটো বস্তু স্থির অবস্থায় থাকবে, তাদের সংঘর্ষের পরে কোনো গতিবেগ থাকবে না। ওকে, তো অ্যান্সার হেয়ার উইল বি সি, উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। কারণ ভি এর ভ্যালু আমরা কী পেয়েছি, 0 পেয়েছি। কেন এখানে মাইনাস লিখলাম এটা আশা করি তোমরা বুঝতে পেরেছি যে কেন মাইনাস লিখলাম, কারণ যেহেতু এটা এ ডান দিকে যাচ্ছে এটা প্লাসে নেবো, এ বাম দিকে যাচ্ছে এটা নেগেটিভে নেবো। ঠিক আছে, একটাকে প্লাস নিলে অপরটাকে নেগেটিভ নিতে হয় যদি তাদের ডিরেকশান কী হয়, অপোজিট হয় একটা আরেকটার। ওকে, চলো নেক্সট পরের প্রশ্ন। ভেরি ইজি প্রশ্ন ছিল এটা, 16 দাগের প্রশ্ন, ইজ ভেরি ইজি প্রশ্ন। আমি টাইম দিচ্ছি এখানে 10 সেকেন্ড, নিজেরা একবার ট্রাই করো। রেস্টিটিউশনের সহগ বলতে কী বলা হয়েছে, আগের দিন বা দ্বিতীয় দিনও বলে দিচ্ছি, প্রথম দিনও বলে দিচ্ছি যে রেস্টিটিউশনের সহগ বলতে কী বলা হয়েছে। ভেরি ইজি প্রশ্ন, 10 সেকেন্ডে বেশি টাইম দেওয়া উচিত নয়। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো অ্যান্সার কোনটা হবে। অ্যান্সার তোমাদের হবে v2/v1, v2 - v1/u1 - u2, অর্থাৎ দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ এইটা আমাদের কারেক্ট অ্যান্সার। কেন আমি বলে দিই, ভেলোসিটি, রিলেটিভ ভেলোসিটি আফটার সেপারেশন, ভেলোসিটি অফ সেপারেশন, ঠিক আছে, বাই ঠিক আছে, ভেলোসিটি অফ অ্যাপ্রোচ, রিলেটিভ ভেলোসিটি অফ অ্যাপ্রোচ অ্যাকচুয়ালি, বাট আমি ভেলোসিটি অফ অ্যাপ্রোচ বলে লিখছি। রিলেটিভ কেন, কারণ দুটোর মধ্যে বিয়োগ হয় তাই। ঠিক আছে, রিলেটিভ ভেলোসিটি অফ অ্যাপ্রোচ, যেটা কিনা এখানে v2 - v1 বলে হিসেবে দেয়, আর এদিকে এটা দেয় u1 - u2। মনে আছে প্রথম দিন বলেছিলাম তোমার গার্লফ্রেন্ডকে তুমি, তোমার বিলাভকে তুমি গোলাপ দেওয়ার জন্য তার পেছনে সাইকেল নিয়ে যাচ্ছ, তো তোমার গতিবেগ তার থেকে বেশি হতে হবে, এই জন্য u1 বড় হয় u2 এর থেকে। ঠিক আছে, কিন্তু v2 কিন্তু v1 এর থেকে বড় হবে। এই হচ্ছে পুরো ব্যাপারটা, তোমাদের মনে রাখতে হবে। প্রথম দিন যা পড়েছি তার উপর বেস করে কিন্তু প্রশ্ন আসে। ওকে, চলো নেক্সট পরের প্রশ্ন। আচ্ছা, আমাদের পরের প্রশ্ন দেখো, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং এটা তোমাদের কোফিশিয়েন্ট অফ রেস্টিটিউশনের উপর বেসড অন কোশ্চেন। ঠিক আছে, অর্থাৎ পুনরুদ্ধারের যে সূচক বা পুনরুদ্ধারের যে সহগ তার উপর ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা একটি বল যার ভর হচ্ছে m এবং যার গতিবেগ হচ্ছে 2 মিটার/সেকেন্ড। ঠিক আছে,
সেটি একটি বল যার ভর হচ্ছে 2m তার সাথে সরাসরি আঘাতপ্রাপ্ত হলো। যদি ইকুয়াল টু 0.5 হয় তাহলে সংঘর্ষের পরে তাদের গতিবেগের অন্তর কত হবে? এই প্রশ্নটা দুভাবে পড়ে। এলপিতে পড়েছিল গতিবেগের অন্তর কত হবে, যেটা তুমি এখানে দেখতে পাচ্ছ, আমি এখানে এলপির কোশ্চেন তুলে দিয়েছি, ঠিক আছে। আর রিসেন্টলি এই কোশ্চেন্সটাকে একটি অ্যাপের মক টেস্টে দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে গতিবেগের অন্তর কত বলা হয়নি, সেখানে বলেছে গতিবেগগুলো বার করতে বলা হয়েছে, ঠিক আছে। আর গতিবেগের অন্তর এইটা এলপিতে পড়েছিল, গতিবেগ কীভাবে বার করবে ডিরেক্টলি, অন্তর খুব ইজিলি বার করা যাবে, ছোট্ট একটা ইকুয়েশন সলভ করলে বেরিয়ে যাবে, কিন্তু গতিবেগগুলো কী কী তার জন্য দুটো ইকুয়েশন সলভ করতে হয়, ওকে। তো প্রথমে তোমরা ট্রাই করো, কারণ এরকম ধরনের কোশ্চেন আমি তোমাদের আগে একবার করিয়েছি। সো ট্রাই ইয়োর সেলফ, ফার্স্ট নিজেরা ট্রাই করো, নিজের ট্রাই করাটা দরকার। নিজেরা ট্রাই না করলে কোনোদিন বুঝতে পারবে না। আমি তোমাদের 20 সেকেন্ড টাইম এখানে দেবো, ঠিক আছে। কোফিসিয়েন্ট অফ রেস্টিটিউশনের যে একটু আগেও আমি বলেছি বা বিগত দুটো ভিডিওতেও বলেছি যে তোমাদের ফর্মুলা বলে দিয়েছিলাম, সেই ফর্মুলা এখানে ইউজ করলে তোমরা অ্যান্সার পেয়ে যাবে। চলো 25 সেকেন্ড টাইম দিচ্ছি, আরও 5 সেকেন্ড, ঠিক আছে। ঝাঁটাঝাট করতে হবে, নাহলে খুব অসুবিধা হবে। দেখো অ্যান্সার আমি বলে দিচ্ছি কী হবে। কোফিসিয়েন্ট অফ রেস্টিটিউশনের যে তোমাদের ফর্মুলা আমি বলেছি, সেখানে বলেছিলাম যে V2 মাইনাস V1 বাই U1 মাইনাস U2, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের ফর্মুলা। এখানে V2 আর V1 অন্তর জিজ্ঞেস করেছে। তাদের সংঘর্ষের পর প্রথমটার গতিবেগ হচ্ছে V1, সংঘর্ষের পর দ্বিতীয়টার গতিবেগ হচ্ছে V2। যারা এখনও বুঝতে পারছো না তার জন্য বলে দিই, এই হচ্ছে একটা বল আছে, ওকে। এগুলো আঁকতে ফাঁকতে লাগে না, কারণ এতক্ষণ যখন করাচ্ছি তখন আর আঁকতে লাগে না, ইজিলি তোমরা বুঝতে পারবে। এটা ওর গতিবেগ 2 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে আমাদের U1, এর স্পিড হচ্ছে আমাদের কত U1, এর মাস হচ্ছে আমাদের m, ঠিক আছে। আর একটা বল আছে যেটা স্থির অবস্থায় আছে, মানে এর U2 যেটা সেটা হচ্ছে 0 আমাদের, ওকে। আর এর মাস হচ্ছে আমাদের 2m। এদের মধ্যে যখন সংঘর্ষ হচ্ছে তখন কী হচ্ছে জানার দরকার নেই, কিন্তু এদের একটার গতিবেগ আমার হয়ে যাচ্ছে V1, আরটার গতিবেগ আমার হয়ে যাচ্ছে V2। ক্লিয়ার হয়েছে? প্রথমটারই V1 নেই, V1 মানে প্রথমটা, V2 মানে দ্বিতীয়টা, ওকে। তোমাকে এটাই জিজ্ঞেস করেছে যে কোফিসিয়েন্ট রেস্টিটিউশন দিয়ে অঙ্কটাকে বার করতে। তো আমরা এখান থেকে কী পেয়ে যাচ্ছি যে 0.5 ইকুয়াল টু আমরা V2 মাইনাস V1, যেটা আমাদের জানা নেই, আমাদের তো V2 আর V1 আমাদের গিভেন নেই, জানাও নেই, তো V2 মাইনাস V1 আমি এখানে লিখবো। আর U1 মাইনাস U2 কত? U1 আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 2, তো 2 বসাও। আর U2 আমাদের কত? আমরা দেখতে পাচ্ছি 0। এখন এই 0.5টাকে আমি এখান থেকে এখানে আসছি, এখানে 0.5টাকে যদি তুমি হাফ ধরে নাও, কারণ 0.5 মানে হাফ, তো আমি দেখতে পাচ্ছি যে V2 মাইনাস V1 এখানে আসছে আমাদের 2 নিচে, তো এই 2 কেটে ফেললে আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে V2 মাইনাস V1 আমাদের বেরোচ্ছে 1। তো আমরা কী দেখতে পাচ্ছি যে দুটোর মধ্যে, আমি এই পার্টটা তোমাদের তুলে দিচ্ছি তোমাদের ক্লিয়ার ভিউ আসে, দুটোর মধ্যে আমাদের যে গতিবেগের অন্তর দাঁড়াবে সেটা আমাদের দাঁড়াবে 1। তো ফার্স্ট অপশান উইল বি দ্য কারেক্ট অপশান, ওকে। আর নিচে আমি এটা এঁকে দিচ্ছি, এটা আমি মুছে দিলাম, সেটা আমি একবার তোমাদের এঁকেও দিচ্ছি, ওকে। এটা হচ্ছে আমাদের, আশা করি সবার এটা নিয়ে কোনো অসুবিধা নেই। এই প্রশ্ন উত্তরটা হয়ে গেছে, ওকে। চলো এটা মুছে দিচ্ছি আমি, তো এখান থেকে আমরা ইকুয়েশান কী পেয়েছি? আমরা ইকুয়েশান পেয়েছি, ফার্স্ট ইকুয়েশান আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে V2 মাইনাস V1 ইকুয়াল টু আমাদের 1, ওকে। তো আমি একটা কাজ করছি, আমি এখানে এত বড় করে না লিখে, যেহেতু আমাদের ইকুয়েশানটাও খুব বড় হবে, আমি পাশে তোমাদের লিখে দিচ্ছি আমাদের ফার্স্ট ইকুয়েশানটা কী বেরিয়েছিল। আমাদের কী বেরিয়েছিল ফার্স্ট ইকুয়েশান আমাদের বেরিয়েছিল V2 মাইনাস V2 হবে V2 মাইনাস V1, এটা ইকুয়ালটা আমাদের বেরিয়েছিল 1, ঠিক আছে। এইটা আমাদের প্রথম ইকুয়েশান, দিস ইজ আওয়ার ফার্স্ট ইকুয়েশান। তো আমরা এবার কী করবো? আমরা এবার সেকেন্ড ইকুয়েশানটা বার করবো। তো সেকেন্ড ইকুয়েশান আমি আরেকবার তোমাদের এঁকে দিই, যেটা বলের ব্যাপারটা এঁকেছিলাম। এই হচ্ছে আমাদের ফার্স্ট বল, এই হচ্ছে আমাদের সেকেন্ড বল। U1 আমাদের কত? U1 হচ্ছে আমাদের 2 মিটার পার সেকেন্ড। আর M1 আমাদের কত? M1 হচ্ছে আমাদের M1 মানে মাস 1 আমাদের কত? M, ঠিক আছে। আর M2 কত আমাদের? 2M, M2 কত আমাদের? 2M, ঠিক আছে। এরা একে অপরের সাথে সংঘর্ষমান হচ্ছে। আর এর U2 কত? U2 হচ্ছে 0, কারণ এইটা এগোচ্ছে না, একদম স্থির অবস্থায় আছে। এইটা হচ্ছে আমাদের প্রথম বল, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বল। এর মাস হচ্ছে আমাদের M, এর মাস হচ্ছে আমাদের 2M, আর এর V হচ্ছে আমাদের V1, এর V হচ্ছে আমাদের V2। এই হচ্ছে আমাদের চিত্র ছিল, একটু আগে যে চিত্রটা এঁকেছিলাম, এটা একবার আঁকলাম কেন? তোমাদের সুবিধার জন্য। এবার ওটা আমাদের ফার্স্ট ইকুয়েশান ছিল। এই যে আমি ইকুয়েশানটা করেছি এটা আমাদের প্রথম ইকুয়েশান, ঠিক আছে। কোন অঙ্কের আমি এখানে সমাধান করছি? আগের অঙ্কের সমাধান হয়ে গেছে কিন্তু, যেটা এখানে দেওয়া আছে। কিন্তু যদি বলে গতিবেগ দুটো কত বার করো, তখন কিন্তু এইটুকু বললে হবে না, উত্তর বেরোবে না। তখন কি করবে? যেটা রিসেন্টলি তোমাদের অনেক অ্যাপে দেওয়া হচ্ছে, সেই জন্য আমি করছি, এটা একটু ঘুরিয়ে দেওয়া হয় অনেক সময় অ্যাপে।
এক্ষেত্রে আমি কি করব, আমি কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম ইউজ করব। এখানে আমাদের এর ভরবেগ কত হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ভর ইন্টু বেগ, ভর কত আমাদের m, আর বেগ কত আমাদের 2, ঠিক আছে। এর আমাদের ভরবেগ কত, এর ভর হচ্ছে আমাদের 2m, আর বেগ কত আমাদের 0, ঠিক আছে। আচ্ছা, এর ভরবেগ কত আমাদের m, আর বেগ কত আমাদের v1, এর ভরবেগ কত আমাদের 2m, ঠিক আছে, আর বেগ কত আমাদের v2, ঠিক আছে। এই হচ্ছে আমাদের বেগ। আশা করি বুঝতে পারছো। তো আমি এখানে এই m1 টেম1গুলো তুলে দিচ্ছি, তোমাদের আরও বেশি সুবিধা হবে, কারণ তোমার ক্লিয়ার যত থাকবে তোমরা তত বুঝতে পারবে, ঠিক আছে। এখান থেকে আমার এটা আসছে। এবার এই দুটোকে প্লাস করো আর ওদিকের সঙ্গে প্লাস করো। তো আমি দেখতে পাচ্ছি এখানে 2m আসছে ইকুয়াল টু, এখানে আমার কি আসছে, যদি m কমন নাও আমি কি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি v1 প্লাস 2v2 আসছে। এখান থেকে আমি দেখতে পাচ্ছি m আমার উঠে যাচ্ছে। তার মানে আমি এখানে আর একটা ইকুয়েশন আমি কী পেলাম, আমি পেলাম, এটা মুছে দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি আরেকটা ইকুয়েশন এইটা পেলাম, কী পেলাম, এই যে এই v1 প্লাস 2v2 ইকুয়াল টু 2, এই হচ্ছে আমার আরেকটা ইকুয়েশন এসছে। বলো বুঝলে কি না? v1 প্লাস 2v2 ইকুয়াল টু 2, এটা হচ্ছে আমার আরেকটা ইকুয়েশন এসছে। এবার আমি কী করবো, আমি দুটো ইকুয়েশনকে ইউজ করে এখানে অ্যান্সার বার করব, ঠিক আছে। তো আমি যেটা দেখতে পাচ্ছি যে আমার ফার্স্ট ইকুয়েশন এটা ছিল, এই যে ফার্স্ট ইকুয়েশন ইজ দিস v2 মাইনাস v1 ইকুয়াল টু 1। সেকেন্ড ইকুয়েশন হচ্ছে আমার এইটা হচ্ছে আমার সেকেন্ড ইকুয়েশন। এই সেকেন্ড ইকুয়েশনটাকে আমি এখানে লিখবো, কিন্তু v2 তলায় v2 লিখবো, 2v2 প্লাস v1, এটা আমি আগেও তোমাদের অনেকবার করে দেখেছি, ইকুয়াল টু 2। এখান থেকে আমি দেখতে পাচ্ছি সরাসরি এটা কেটে বেরিয়ে যাচ্ছে, তাহলে 3v2 ইকুয়াল টু, আমি দেখতে পাচ্ছি এখানেও যোগ হবে 2 + 1 মানে 3। এখান থেকে আমি v2-র ভ্যালু পেয়ে গেলাম। আমি v2-র ভ্যালু এখান থেকে কী পাচ্ছি, আমি পাচ্ছি 1। ক্লিয়ার হয়েছে? v2-র ভ্যালু আমি কী পাচ্ছি, 1। এবার এইটা আমার ছিল v2-র ভ্যালু। v2-র ভ্যালুটা আমি ফার্স্ট ইকুয়েশনে বসাবো। তোমাদের মনে আছে হয়তো, দিস ইজ আওয়ার ফার্স্ট ইকুয়েশন। যাদের মনে পড়ছে না যে স্যার ফার্স্ট ইকুয়েশন কোনটা, ফার্স্ট ইকুয়েশনটাকে আমি অ্যাকচুয়ালি ইউজ করেছি। এইটা হচ্ছে আমার প্রথম ইকুয়েশন ছিল অ্যাকচুয়ালি, দিস ইজ আওয়ার ফার্স্ট ইকুয়েশন ছিল, ঠিক আছে। এই ইকুয়েশনটাকে আমি এখানে টেনে লিখবো। এই ইকুয়েশনটাকে কী করবো, আমি এখানে টেনে আনবো। আমি v2 মাইনাস v1 ইকুয়াল টু 1 ছিল। এই জায়গায় তুমি যদি v2-র ভ্যালু পুট করে, এই জায়গায় যদি 1 পুট করে, v2-র ভ্যালুটা এই v2-র জায়গায় পুট করে দাও, তাহলে কত, 1 মাইনাস v1 ইকুয়াল টু 1, v1 ইকুয়াল টু 1। তো আমি দেখতে পাচ্ছি বা আমাদের v1-এর যে ভ্যালু আসছে সেটা আমাদের কী আসছে, 0। তো এখান থেকে আমি দুটো ভ্যালু এখানে পেয়ে গেলাম। দেখো তুমিও নিজেও দেখতে পাচ্ছ যে দুটো ভ্যালু তুমি পেয়েছো কিনা। একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে আমাদের এইটা, ঠিক আছে। এইটা আমাদের দ্বিতীয় বলের গতিবেগ সংঘর্ষের পরে, আর এটা হচ্ছে আমাদের প্রথম বলের গতিবেগ সংঘর্ষের পরে। তাহলে দুটো উত্তর আমরা পেয়ে গেছি। একটা হচ্ছে এইটা, v2 ইকুয়াল টু 1 আর v1 ইকুয়াল টু 0। তো যখন অপশানে থাকবে যে সংঘর্ষের পর তাদের গতিবেগগুলো কত হবে, উত্তর থাকবে 0,1। তো সেটাই আমাদের অ্যান্সারে ক্লিক করতে হবে। ওকে, আশা করি বুঝতে পারলে। খুবই ইজি প্রশ্ন, কিন্তু একটু টাইম টেকিং প্রশ্ন কিন্তু ইজি, সলিউশন খুব একটা টাফ নয়, টাইম টেক করবে। টাইম টেক যাতে না হয় তার জন্য তোমাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মেক্স এভরিথিং ইজি। ওকে, চলো নেক্সট আমরা 18 দাগে যাবো। চলো পরের প্রশ্ন দেখো, নিজেরা একবার ট্রাই করো। এটা 18 দাগ, রিয়েলি সরি দাগ নম্বর দিতে ভুলে গেছি, এটা 18 দাগ হবে। মানে আমার কাছে যে স্লাইডটা এসেছে তাতে 18 দাগ নম্বরটা মিস গেছে। চলো নিজে একবার ট্রাই করো, দাগ নম্বর কী যায় আসে। একটি বল 10 মিটার উচ্চতা থেকে একটি সিমেন্টের মেঝের উপর পড়লো এবং বাউন্স করে ওপর দিকে 2.5 মিটার ছিটকে উঠলো, তাহলে কত হবে? একটু আগেই তোমাদের এরকম একটা প্রশ্ন করেছিলাম যেখানে দুবার বাউন্স খাচ্ছিল। ওই যে সূত্রটা অ্যাপ্লাই করেছিলাম সেটা অ্যাপ্লাই করে অ্যান্সার বেরিয়ে যাবে। ওকে চলো, টাইম এখানে কিন্তু স্টার্ট হয়ে গেছে, নিজেরা একবার ট্রাই করতে হবে, ঠিক আছে। চাইলে তোমরা খাতা উল্টে দেখো, অনেকে পিডিএফের ভরসায় বসে থাকে, অনেকটা সেই বৃষ্টি কবে আসবে চাতক পাখি যেভাবে বসে থাকে, এইটা কিন্তু প্লিজ করো না। চাতক পাখি হও না, বাজ পাখি হও, ঠিক আছে। নিজের জিনিস নিজে জোগাড় করো, কারোর জন্য ওয়েট করে থেকো না। খাতা পেন আছে, সাটাসাট লিখবে, অ্যান্সার বার করবে, ঠিক আছে। 20 সেকেন্ড ইজ ওভার। দেখো এখানে আমরা কী ফর্মুলা অ্যাপ্লাই করবো, একটু আগে আমি তোমাদের বলেছিলাম যে গিভেন হাইট আছে, এখানে প্রাথমিক হাইট কত ছিল, ইনিশিয়াল হাইট কত ছিল, 10, ঠিক আছে, 10 ইন্টু টু দি পাওয়ার, মনে করে দেখো 2n ইকুয়াল টু পাবো আমরা ফাইনাল হাইটটা কত আমাদের 2.5। এই হচ্ছে আমাদের প্রশ্ন হবে, মানে সূত্র হচ্ছে এই। কী বললাম আমি, যদি সূত্রের আকারে লেখো তাহলে এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল হাইট, প্রাথমিক উচ্চতা, ইনিশিয়াল হাইট IH বলে দিচ্ছি, ইন্টু আমি কি করব টু দি পাওয়ার 2n, যেখানে 2 হচ্ছে সূত্রের 2, n হচ্ছে কতবার বাউন্স খাচ্ছে, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের ফাইনাল হাইট, অর্থাৎ বাউন্স খাওয়ার পরে দুবার বা তিনবার এনের ভ্যালু 2 হতে পারে, 1 হতে পারে, 3 হতে পারে, কবার, এখানে এনের ভ্যালু 1। কেন এনের ভ্যালু 1? কারণ আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এখানে একবারই বাউন্স খাওয়ার কথা বলেছে, দুবার বাউন্স করার কথা বলেনি। তো ফর্মুলা অ্যাপ্লাই করে অ্যান্সার পেয়ে যাবে। এখানে 10 লিখলাম আমি, ইন্টু 2 × 1, মানে ওপরে 2 থাকছে, 2.5,
ঠিক আছে, এখান থেকে আমি কি দেখতে পাচ্ছি 10 ইন্টু বা এত ভাঙবো না, চলো লিখে দিই, স্কোয়ার ইকুয়াল টু আমরা কি পাচ্ছি 2.5 বাই তোমাদের পাচ্ছি আমি 10, কিন্তু ওপরে পয়েন্টের জন্য একটা 100 হয়ে যাবে, আমি আবার একটু ভেঙে করে দিই, পয়েন্টের জন্য এখানে একটা 100 হচ্ছে, আমি একসাথে লিখতে যাচ্ছিলাম। তো এর ভ্যালু আমার কি বেরোবে, আমি দেখতে পাচ্ছি রুট এখানে কি হবে 0.25, ঠিক আছে, রুট যদি 0.25 করো, কারণ 25/100 মানে 0.25, অ্যান্সার তুমি কী পাবে 0.5 পাবে, ঠিক আছে, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ ফার্স্ট অপশান উইল বি দ্য কারেক্ট অপশান হিয়ার। প্রথম অপশান দেখো কারেক্ট হয়ে যাচ্ছে। দেখো এইটুকু করতে কতটুকু টাইম লাগবে, অর্থাৎ সূত্রটাকে জানাটা জরুরি। সূত্র কতটুকুর মধ্যে আছে, এইটুকুর মধ্যে সূত্রটা আছে বলে দিই, এই হচ্ছে আমাদের সূত্রের ব্যাপার, এই হচ্ছে আমাদের সূত্রটা, ঠিক আছে, দিস ইজ আওয়ার ফর্মুলা হিয়ার। ওকে, কতবার তোমার বাউন্স হচ্ছে সেটা হচ্ছে এন এর ভ্যালু, n ইকুয়াল টু 1 হতে পারে, n ইকুয়াল টু 2 হতে পারে, আগের বার যেমন n ইকুয়াল টু 2 হয়েছিল, মনে করে দেখো, ঠিক আছে। চলো নেক্সট 19 দাগে, এটা 18 দাগের প্রশ্ন, 18 দাগ দেওয়া হয়নি, 19 দাগে চলো। আচ্ছা, এটা 19 দাগের প্রশ্ন, এখানেও দাগ নম্বর দেওয়া হয়নি, নিজের একবার ট্রাই করো। একটি বস্তুর গতিশক্তি যদি 300% বাড়ে তাহলে ভরবেগ কত শতাংশ বাড়বে? টাইম স্টার্টস নাও। 20 সেকেন্ড আমি টাইম দিচ্ছি, তোমরা নিজেরা একবার ট্রাই করো, প্রচুর পড়েছে এই ধরনের প্রশ্ন। 300%, 200%, 50%, 100%। ভিডিওটা পজ করো, নিজেরা ট্রাই করো। একটু আগেও এর ফর্মুলা বলে দিয়েছিলাম, KE ইকুয়াল টু P²/2m, এই ফর্মুলা ইউজ করলে এখানে হয়ে যাবে। ওকে, চলো, তো ফর্মুলা আমরা কি অ্যাপ্লাই করব, আগের দিন মানে একটু আগেই বলেছি, আগের দিন নয়, একটু আগেই, KE ইকুয়াল টু আমরা কি বলেছিলাম P²/2m, ঠিক আছে। এখান থেকে আমরা P এর ভ্যালু কী পাচ্ছিলাম মনে করে দেখো, 2m ইন্টু KE, ঠিক আছে, এবং তার হোল স্কোয়ার, ঠিক আছে। এই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করলে এখানে অ্যান্সার পেয়ে যাবো। এখানে আমি একটা কাজ করছি, আমি KEর ভ্যালু প্রথমে যা ছিল সেটা একটা ধরে নিচ্ছি, তাহলে আমার করতে সুবিধা হবে। KEর ভ্যালু আমি ধরে নিচ্ছি আমার 100% ছিল, ঠিক আছে। এখন KEর ভ্যালু কত হয়েছে, এটা KE ইনিশিয়াল, এখানে KE আমি 1 বলে লিখছি। এখন আমার KE মানে গতিশক্তি আমার কত হয়েছে, KE মানে গতিশক্তি, কাইনেটিক এনার্জি কত হয়েছে আমার, আগে ছিল 100, এখন 300 বেড়েছে বলেছে, কিন্তু হয়েছে 300 তা বলেনি কিন্তু। তাহলে কত হবে আমার এখানে, আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার 400%, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার দেখো, প্রথমে আমরা যে মোমেন্টাম ছিল সেটাকে আমরা P1 ধরে নিচ্ছি, ঠিক আছে। প্রথমে আমরা মোমেন্টামকে কী ধরছি, P1 ধরছি। তো চলো এখান থেকে আমরা বার করি যে প্রথমে মোমেন্টাম আমাদের কত ছিল, 2m ইন্টু 100%, ঠিক আছে, 2m ইন্টু 100%। ওকে, 100% মানে কি, পার্সেন্ট মানে 100/100, ওকে, 100/100, এইটা আমাদের ছিল প্রথমে। আচ্ছা, এখান থেকে আমরা কি পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে এটা কেটে বেরিয়ে যাচ্ছে, 100/100 মানে 1 অ্যাকচুয়ালি। এখান থেকে আমরা পাচ্ছি √2m, ঠিক আছে। আর P2 আমরা কি পাচ্ছি, 2m ইন্টু 400%, 400% মানে কি 400/100। এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এইটা আমাদের কেটে বেরিয়ে যাচ্ছে, মানে বেসিক্যালি আমাদের কি আসছে, আমাদের আসছে 2√2m, এই আমাদের আসছে। তাহলে প্রথমে তুমি ভালো করে দেখো, প্রথমে আমাদের, কারণ 4-এর তো রুট হয়, ওই জন্য 4-এর রুট বাইরে এলো 2 হয়ে, আর এই 2m-এর তো রুট হয় না, ওই জন্য ভেতরে থেকে গেল। তাহলে তুমি বলো, প্রথমে আমাদের ছিল 2m, আর শেষে আমাদের হয়েছে কত, আগে যা ছিল তার দ্বিগুণ হয়ে গেছে। ভালো করে দেখো, ভরবেগ প্রথমে আমাদের ছিল √2m, আর আগে √2m ছিল, পরে আমাদের কি হয়েছে, প্রথমে যা ছিল তার সঙ্গে দেখো একটা 2 গুণ আছে, প্রথমে আমাদের √2m ছিল, পরে আমাদের 2√2m আছে, মানে আগে যদি আমাদের 1 ইউনিট হয়, এখন আমাদের হয়ে গেছে তার দ্বিগুণ মানে 2 ইউনিট। তাহলে বেড়েছে কত, 1 ইউনিট আমাদের বৃদ্ধি হয়েছে, ইনক্রিজ কত হয়েছে, 1 ইউনিট আমাদের কি হয়েছে, আমাদের ইনক্রিজ হয়েছে, ঠিক আছে। তাহলে 1-এ যদি 1 ইউনিট ইনক্রিজ হয়, ভালো করে দেখো, আগে ছিল আমাদের 1 ইউনিট, এটাকে যদি আমরা 1 ইউনিট ধরি, এখন আমাদের তার ডবল হয়ে গেছে, এটা আমাদের 1 ইউনিট, এখন তার ডবল মানে দ্বিগুণ মানে 2 ইউনিট হয়ে গেছে, ছিল 1 ইউনিট হয়ে গেছে 2 ইউনিট, তাহলে বেড়েছে কত ইউনিট, 1 ইউনিট বেড়েছে। তো 1 যদি 1-এ বাড়ে, তাহলে 100-এ কত বাড়বে, অ্যান্সার আমাদের কী হবে, 100% ইনক্রিজ। তো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো অ্যান্সার আমাদের কী হবে, ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ওকে,
যদি এটা মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, গতিশক্তি যদি 300% বাড়ে, ভরবেগ বাড়বে 100%। এটা আমি তোমাদের প্রমাণ করে দেখালাম, বাট এটা 1 সেকেন্ডের কোশ্চেন্স, কারণ এটা মাথায় থাকার দরকার, ঠিক আছে। গতিশক্তি যদি, এটা বহুবার পড়েছে রেলওয়ে গ্রুপ ডিতে, গতিশক্তি যদি 300% বাড়ে তাহলে ভরবেগ বাড়বে 100%, ঠিক আছে। এটা এখান থেকে প্রমাণ করে দেখানো যায়। ওকে, চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। আচ্ছা দেখো, এটা আজকে আমাদের লাস্ট প্রশ্ন। একটি বল এইচ উঁচুয়া থেকে একটি সমতল শক্ত মেঝের উপর পড়ে তার শক্তির 60% নষ্ট করছে। তো বলছে বলটি বাউন্স করে কতটা উচ্চতায় উঠতে পারবে, ঠিক আছে। তো এক্ষেত্রে আমরা কী করব, আমি তোমাদের টাইম দিচ্ছি, নিজেরা একবার ট্রাই করো। ট্রাই করাটা জরুরি। সবসময় মনে রাখবে এখানে এনার্জি কনজারভেশনের যে থিওরি আছে সেটা আমাদের অ্যাপ্লাই করতে হবে। যখনই একটা জায়গা থেকে বল আরেকটা জায়গায় যাচ্ছে, তখন আমরা এনার্জি কনজারভেশনের যে থিওরি আছে সেটাকে আমরা অ্যাপ্লাই করি। ওকে, তো 20 সেকেন্ড তোমাদের সময় দেবো আমি, নিজে একবার ট্রাই করো। ওকে, খাতা পেন নিয়ে বসবে যখনই ক্লাস করবে। আর একটু টাইম দিচ্ছি, নিজে একবার ট্রাই করো। এনার্জি কনজারভেশনের যে ফর্মুলা আছে সেই ফর্মুলা অ্যাপ্লাই করলে এখানে তোমরা অ্যান্সার পেয়ে যাবে। ওকে, চলো, অনেক বেশি টাইম দিচ্ছি, 30 সেকেন্ড টাইম দেওয়া হয়েছে, নিজের একবার ট্রাই করো। দেখো, আমি দেখতে পাচ্ছি বলটা ওপর থেকে, এইখানে একটা বল আছে, বলটা ওপর থেকে নিচে পড়ছে, ঠিক আছে। বলটা ওপর থেকে নিচে পড়ছে এবং বলটা একটা সমতল মেঝের ওপর পড়ছে, ঠিক আছে। মেঝেটা শক্ত মেঝে, এবং বলটা বাউন্স করে ওপরে উঠছে। কিন্তু কিছুটা এনার্জি এখানে নষ্ট হচ্ছে, কারণ এই জায়গাটা সংঘর্ষ হবে, এই জায়গায় এই পয়েন্টে একটা সংঘর্ষ হবে। এই পয়েন্টে সংঘর্ষ হওয়ার ফলে এখানে কিছুটা এনার্জি নষ্ট হবে। আচ্ছা, আমরা জানি যে বলটা মেঝে টাচ করার আগেই সর্বোচ্চ গতিশক্তিতে থাকবে, কারণ গতিবেগ সর্বোচ্চ থাকবে। তাহলে এই পয়েন্টে টাচ করার ঠিক আগের মুহূর্তে, এই পয়েন্টে টাচ করার ঠিক আগের মুহূর্তে বলের যে গতিশক্তি থাকবে সেটা হচ্ছে হাফ এমভি স্কোয়ার থাকবে। সেটা সর্বোচ্চ বলতে আমরা কী বুঝি, আমরা 100% বুঝি, তাই না। এবং যে মুহূর্তে এই জায়গাটা এ টাচ করছে, এই পয়েন্টে যে মুহূর্তে ও টাচ করছে, সেই পয়েন্টে কী হচ্ছে, এই যে গতিশক্তি যেটা ছিল সেটা ফুললি কনভার্ট হয়ে যাচ্ছে স্থিতিশক্তিতে, তাই না। ফুললি কনভার্ট হচ্ছে স্থিতিশক্তিতে। যে মুহূর্তে ও টাচ করছে সেই মুহূর্তে ওর গতিবেগ ফুললি 0 হয়ে যাচ্ছে। এইটা কী হচ্ছে, ফুললি কনভার্ট হয়ে যাচ্ছে কিসে, স্থিতিশক্তিতে। ওকে, আমরা এটা জানি। এবং আমরা দেখতে পাচ্ছি যখনই এটা ফুললি কনভার্ট হচ্ছে, মানে এখানে এমজিএইচও 100% ছিল, কিন্তু কিছু শক্তি এখানে নষ্ট হচ্ছে। কত শক্তি নষ্ট হচ্ছে প্রশ্নে বলে দিয়েছে, দেখো এখানে 60% এনার্জি নষ্ট করছে। তার মানে এই মুহূর্তে ও কত এনার্জি ওর আছে, ওর 40% এনার্জি আছে, ঠিক আছে। এই মুহূর্তে ও 60% এনার্জি নষ্ট করেছে, মানে ওর এনার্জি কত আছে, ওর আছে 40% এনার্জি আছে, ঠিক আছে। তো এইবার যে নতুন যে হাইট উঠবে তার জন্য আমরা ধরে নিচ্ছি mgh1, এটা ছিল আচ্ছা একটা কাজ করছি, এগুলোকে সব আমি mgh1 দিচ্ছি, কারণ এগুলো ইনিশিয়াল হাইট। এটাকে আমি দিচ্ছি mgh2। তার মানে এই যে mgh2তে পৌঁছবে, এই হাইটে পৌঁছলেও একটা স্থিতিশক্তি তৈরি হবে। সেটা কোন স্থিতিশক্তি, যে গতিশক্তি নষ্ট হয়েছে তার বাকি পোর্শনটুকু দিয়ে এই স্থিতিশক্তি তৈরি হবে। মানে mgh2 = আমরা বলতে পারি পুরনো যে স্থিতিশক্তি ছিল তার mgh1 এর সমান হবে, ঠিক আছে। সেইটা কী হবে, mgh1 এর সমান হবে। ওকে, এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে mgh1 এর 40% হবে mgh2। ওকে, তা আমরা দেখতে পাচ্ছি এটা কেটে যাচ্ছে, এটা এখানে কেটে যাচ্ছে। অতএব H2 এর যে ভ্যালু বেরোচ্ছে সেটা হচ্ছে 40% অফ H1, সেটা হচ্ছে 40% অফ H1। যদি কাটাকুটি করো তুমি কি পেয়ে যাবে, তুমি পেয়ে যাবে 20 দিয়ে কাটছো 2, তুমি পেয়ে যাবে 20 দিয়ে কাটছো 5। তার মানে হাইট 2 হবে হাইট 1 এর 2/5, হাইট 2 হবে হাইট 1 এর 2/5। এখন এখানে হাইট 1 যেটা আমরা ধরেছি সেটাই এখানে H বলে দেওয়া আছে, গিভেন আছে। সেখানে কী দেওয়া আছে, H বলে গিভেন আছে। এখানে যেটা হাইট 1 ধরেছি সেটা এখানে H বলে গিভেন আছে। তো এখানে হাইট 1 যেহেতু H, তার মানে H এর 2/5 হবে অ্যান্সার। তার মানে এইটা আমাদের উত্তর হবে, অর্থাৎ C উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হেয়ার। ক্লিয়ার হলো? চলো, আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব চাইলে করতে পারো। নেক্সট ভিডিও তোমাদের আসবে, সেটা দ্রুত পাওয়ার জন্য, সেটার যে নোটিফিকেশান সেটা যেন তোমাদের দ্রুত পেতে পারো সেই জন্য। ওকে, থ্যাংক ইউ। এটা চ্যাপ্টার ওয়াইজ ফুল আমরা কিন্তু করাচ্ছি, নিচে PDF আছে, কিছুক্ষণ পরে PDF দিয়ে দেওয়া হবে, সেটা ডাউনলোড করে নিও। থ্যাংক ইউ।